ভ্যারিয়েবলে আমরা কতগুলো ভ্যালু রাখছি? আমরা অনেকগুলো রাখতে পারি, আবার একটাও রাখতে পারি। অনেকগুলো কি রাখতে পারি? আচ্ছা, ফর এক্সাম্পল আমি চেষ্টা করে দেখি অনেকগুলো রাখা যায় কিনা। আমি ধরেন নামের ক্ষেত্রেই চেষ্টা করি, ঠিক আছে। এখানে আর একটা নাম দিলাম। আমি একটু বক্স থেকে, চ্যাট বক্স থেকে দেখি আর কার নাম দেওয়া যায়। ফর এক্সাম্পল আরেকজনের নাম দেখলাম জান্নাতুল। ঠিক আছে, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, এখানে কি কোনো এরর আসবে কিনা? আসবে, আসবে। হুম। দেখেন, জিনিসটা কিন্তু কোনো অর্গানাইজড ওয়েতে নাই। আমরা চাইলে এটাকে একটা অর্গানাইজড ওয়েতে রাখতে পারি। আমরা এখানে যেটা তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে লিস্ট। মানে আমরা যদি একাধিক ভ্যালু কোনো ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাই, লিস্ট হচ্ছে একটা কালেকশন অফ আইটেম। আমরা জিনিসটাকে এইভাবে অর্গানাইজ করতে পারতাম। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা ভ্যারিয়েবল বানাই, ডিপার্টমেন্ট। আচ্ছা, আগের ভ্যারিয়েবলটাই দেখি আমরা, নেম। এর কিছু ইউজেবিলিটি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা, আমি নেম বানালাম আবু মুসা। আর একটা ফর এক্সাম্পল আমি বানালাম জান্নাতুল। আর একটা নাম নেই আমি, আর একটা নাম পেলাম লগ্ন। আমি যদি এই ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিই তাহলে এটা হয়ে যায় একটা লিস্ট। এখন আমি যদি এই নেমটাকে প্রিন্ট করি, আমি এটাকে চাইলে ইন্ডেক্সিং ও করতে পারবো, দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে চাইলে আমরা ইন্ডেক্সিং ও করতে পারি। ফর এক্সাম্পল এইটা আমরা নিই, যেটা আমাদের স্লাইডে আছে। এভাবে যদি আমরা একাধিক ভ্যালু রাখতে চাই তাহলে আমরা এইভাবে রাখতে পারি। এইটা দেওয়ার আসলে সুবিধাটা কি? আমরা যদি স্পেসিফিক কোনো একটাকে প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল, আচ্ছা বলেন তো এটা কত নাম্বার আইটেম, আর এটা কত নাম্বার আইটেম, আর এটা কত নাম্বার আইটেম, এটা কত নাম্বার আইটেম, এটা কত নাম্বার আইটেম? এক নাম্বার আইটেম। ফার্স্ট আইটেম। আচ্ছা, আমরা আমরা যখন কোনো কিছু কাউন্ট করি তখন আমরা কিভাবে কাউন্ট করি? 1 2 3 4, কিন্তু প্রোগ্রামিং এ আমরা কাউন্টটা শুরু করি জিরো থেকে। তাহলে এটা হচ্ছে আসলে জিরো নাম্বার আইটেম। আমি যদি এভাবে আরেকটা ব্রেকেট দিয়ে আমরা যদি এখানে এক লিখি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1 নাম্বার আইটেম আসবে। কিন্তু 1 নাম্বার আইটেম হিসেবে কোনটা আসে? আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। Wait, আমি ঠিক এইটা নেই। সমস্যাটা হচ্ছে যেখানে ডিপার্টমেন্ট লিখেছি, আমি আউটপুট চাচ্ছিলাম নেম, এখানে আসলে আমি ডিপার্টমেন্ট যাবো। নেম তো আমি ডিফাইন করিনি। ঠিক আছে, আমি 1 নাম্বারটা ইন্ডেক্সিং করে চাচ্ছি। ওয়েট, একদম সরাসরি এটাই নিয়ে, আমার হয়তো টাইপিং এ কোনো মিস্টেক আছে। এখানে মনে হয় কোথাও ডাবল কোটেশন পড়ে গেছে। একটা মিনিট। আচ্ছা, এই কোটেশন গুলোতে একটু সমস্যা আছে। এবার কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি এখানে এক দিই, আউটপুটটা আসে কি? আউটপুটটা আসে মার্কেটিং, কিন্তু মার্কেটিং তো আমাদের হিসাবে 2 ছিল। আসলে আমরা কাউন্টিংটা শুরু করি সবসময় জিরো থেকে। আমি যদি এখানে জিরো দিই তাহলে এখানে প্রথম আইটেমটা আসবে। তাহলে এটা হচ্ছে 0 1 2 3। এইভাবে যদি আমরা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুগুলোকে সাজাই, এটাকে আমরা বলি লিস্ট করা। আর এভাবে চাইলে আমরা লিস্টের স্পেসিফিক কোনো আইটেমকে কল করতে পারবো আমরা চাইলে। এভাবে ইন্ডেক্সিং করার মাধ্যমে এই কাজটাকে আমরা বলি ইন্ডেক্সিং করা। তো আমরা যদি একাধিক ভ্যালু রাখতে চাই তাহলে আমরা এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো ভিতরটা। আর আমরা চাইলে এখানে সংখ্যা দিয়ে সেটাকে আলাদাভাবে কল করতে পারবো। জিরো থেকে কাউন্টিংটা শুরু হবে। তো এটা হচ্ছে লিস্টের ব্যবহার। আচ্ছা, অ্যারে জিনিসটা কি? আচ্ছা, অ্যারে শব্দটার অর্থ কি আপনার কেউ বলতে পারেন? লিস্ট তো বুঝলাম, অ্যারে জিনিসটা কি? অ্যারে শব্দটার অর্থ কি? আপনারা যদি কখনো গুগল করেন যে অ্যারে মানে কি, অ্যারে মিনিং, অ্যারে মানে হচ্ছে বিন্যাস, শ্রেণী বিন্যাস করা। আচ্ছা, লিস্টে আমরা একাধিক আইটেম রাখি, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে আমি একটা লিখলাম AIS, এখানে লিখলাম 0, এখানে লিখলাম 2.5। দেখি কোনো এরর আসে কিনা। আচ্ছা বলেন তো এটা কোন ধরনের ডেটা টাইপ? এটা কি আপনার ইন্টিজার নাকি ফ্লোট নাকি বুলিয়ান নাকি স্ট্রিং?
আমরা যে চারটা টাইপ সম্পর্কে শিখেছি, এটা কি ইন্টিজার নাকি বুলিয়ান নাকি স্ট্রিং নাকি আপনার ফ্লোট, কোনটা হতে পারে? AIS এটা কি? ওটা ইন্টিজার, ওই এ- স্ট্রিং। এটা স্ট্রিং, ঠিক আছে। আর এইটা, এটা একটা ইন্টিজার, ইন্টিজার। এখানে কোনো দশমিক নেই, কিন্তু এটা হচ্ছে একটা ফ্লোট বা দশমিক সংখ্যা, ঠিক আছে। আমরা চাইলে একাধিক ডেটা টাইপের জিনিসকে একত্রে রাখতে পারি লিস্টে, কিন্তু আমরা যখন অ্যারে নিয়ে কাজ করছি, অ্যারে নিয়ে কাজ করার সময় আমরা সেম ডেটা টাইপের আইটেম গুলোকে একসাথে রাখি। অ্যারে জিনিসটাকে আপনি একটা ওয়ার্ড্রোপের মতো চিন্তা করতে পারেন। অ্যারে জিনিসটাকে আপনি একটা ওয়ার্ড্রোপের মতো চিন্তা করতে পারেন, যেখানে আপনার সেম টাইপের জিনিস আপনি একসাথে করে সাজিয়ে রাখেন, লিস্টের মতোই অনেকটা। কিন্তু এটা রিউজেবিলিটি হচ্ছে একটু ভিন্ন, কিভাবে আমরা পরবর্তীতে এখানে দেখবো। আচ্ছা, তো অ্যারে আসলে কোথায় ব্যবহার হয়, বা অ্যারে আমরা আসলে কি কারণে ব্যবহার করি? ইউড ইউজ অ্যান অ্যারে ইনস্টেড অফ এ লিস্ট। আমরা কখন লিস্ট ব্যবহার না করে কখন অ্যারে ব্যবহার করি? যখন আমাদের প্রত্যেকটা আইটেম সেম টাইপের হয়, যখন আমাদের প্রত্যেকটা আইটেম সেম টাইপের হয় তখন আমরা অ্যারে ব্যবহার করি। অ্যারে ব্যবহার করার আরো কিছু বেনিফিট আছে, আমরা মেমরিকে খুব সুন্দরভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারি। আমাদের ডেটাগুলো যে মেমরিতে জমা থাকে, অ্যারে আসলে খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারে। আর কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতে পারবো যেটা লিস্ট করলে আসলে সম্ভব না। এর এক্সাম্পল গুলো আমরা পরে দেখছি। আচ্ছা, তো অ্যারেকে আমরা এইভাবেও ভাগ করতে পারি একদম বিগিনারদের জন্য। কিছু হচ্ছে ক্যারেক্টার অ্যারে, যেখানে সবগুলো থাকবে ক্যারেক্টার। যেমন আমি যদি এখানে অ্যারে বানাতাম তাহলে আমার সবগুলো ভ্যালু স্ট্রিং হতো, নাম্বার আসার কোনো সম্ভাবনা ছিল না। আবার আমি যদি নাম্বার আনতাম তাহলে সবগুলো নাম্বার হতো, স্ট্রিং আসার কোনো সম্ভাবনা ছিল না। তো আমরা এরকম ক্যারেক্টার অ্যারে বানাতে পারি অথবা নাম্বার অ্যারে বানাতে পারি। অ্যারে বলতে আমরা বুঝি বিন্যাস। আরো স্পেসিফিকলি বলতে গেলে অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি? লিস্টে আমি একাধিক জিনিসপত্র রাখি, কিন্তু এখানে ম্যান্ডেটরি না যে আমার একই ধরনের একই ডেটা টাইপের এলিমেন্ট থাকতে হবে, কিন্তু অ্যারেতে অবশ্যই একই ডেটা টাইপের এলিমেন্ট থাকতে হবে। এখন অ্যারে কিন্তু কোনো বিল্ট ইন ডেটা টাইপ না। বিল্ট ইন বলতে আমরা কি বুঝাই? বিল্ট ইন কথাটার অর্থ কি? বিল্ট ইন মানে হচ্ছে এর ভিতরে বানিয়ে দিয়ে দিয়েছে। যেমন কিছু কিছু ফাংশন আছে, যেমন এই যে প্রিন্ট ফাংশন আপনারা তো দেখেছেন, এই ফাংশনটা কিন্তু আমার বানানো লাগে নাই, এটা পাইথনে অলরেডি আছে, এটা বিল্ট ইন। এরকম অনেক বিল্ট ইন ফাংশন আছে। কিন্তু আবার কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমার বানানো লাগবে, অথবা অন্য কেউ বানিয়েছে, সেখান থেকে আমার এনে এখানে ব্যবহার করতে হবে। অ্যারে, অ্যারে কিন্তু পাইথনে বিল্ট ইন না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে অ্যারে বিল্ট ইন অবস্থায় থাকে, মানে আপনি চাইলে এরকম একটা অ্যারে ফাংশন ইউজ করে আপনি কোন একটা জিনিসকে অ্যারের ভিতরে আনতে পারবেন। কিন্তু পাইথনে অ্যারে বিল্ট ইন না। অ্যারে আপনার ইম্পোর্ট করে আনতে হবে অথবা বানাতে হবে। কিভাবে? অ্যারে যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যারে লাইব্রেরি অথবা নামপ্লাই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। আপনারা কেউ নামপাই এই নামটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি, কোথায় দেখেছি। শুনেছেন? আচ্ছা, এটা হচ্ছে এই একটা লাইব্রেরি, ইউটিউবে। এটা আপনাদের সিলেবাসে আছে, এক্সটেন্সিভলি আছে। এই জিনিসটার ব্যবহার আমরা এখানে দেখব, যে আমরা যদি নামপাই কি ইম্পোর্ট করি তাহলে আমরা অ্যারে কে ব্যবহার করতে পারবো কিভাবে। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে আমরা এর আগেও আরেকবার বলেছি যে অ্যারে হচ্ছে হোমোজিনিয়াস, মানে অ্যারের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো হবে একই এলিমেন্ট। নট লাইক লিস্ট। লিস্টের ভিতরে কিন্তু আমরা একাধিক ডেটা টাইপের এলিমেন্ট রাখতে পারি, কিন্তু অ্যারের ভিতরে আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে সবই হচ্ছে একই ডেটা টাইপের। যদি স্ট্রিং হয় সবই স্ট্রিং, যদি আপনার ফ্লোট হয় সবই ফ্লোট, এরকম। আচ্ছা, আমরা এখন অনেক ধরনের কোড দেখবো এক্সাম্পল স্বরূপ, কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যত কমপ্লেক্স জিনিসই হোক না কেন, কোডিং যতই কমপ্লেক্স হোক না কেন, আমরা এগুলোকে সবকিছুকে ভেঙে ভেঙে চিন্তা করবো। এই ভেঙে ভেঙে চিন্তা করাকে আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। তো আমরা একটা বড় কোড দেখার পরে ঘাবড়ে যাব না, সেই কোডটাকে আসলে ভেঙে ভেঙে চিন্তা করব, যেখানে আসলে কি হচ্ছে, কোথায় ডিক্লেয়ার হচ্ছে, কোথায় কল করা হচ্ছে, কোথায় প্রসেস করা হচ্ছে, এই সব জিনিসগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এটাকে আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, মানে একটা জিনিসকে আমরা ভেঙে ভেঙে চিন্তা করবো। তো আমরা এখন কিছু কোড দেখবো যেটাকে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটু আগে আমরা আমরা যেটা বললাম যে অনেক ধরনের ফাংশন থাকে যেগুলো বিল্ট ইন, মানে পাইথনে অলরেডি আছে, যেমন একটা হচ্ছে প্রিন্ট ফাংশন। এরকম আরো কিছু ফাংশন আছে, যেমন একটা ফাংশন ছিল টাইপ ফাংশন। এরকম অনেকগুলো ফাংশন আপনাদেরকে দেখিয়েছিলাম ইতিমধ্যে। অ্যারে ফাংশনটা, অ্যারে কিন্তু বিল্ট ইন না। এই অ্যারেকে আমাদের তৈরি করে আনতে হবে অথবা কোথাও থেকে আনতে হবে। আচ্ছা, এখানে আপনারা কেউ পাইথন মডিউল এই নামটা শুনেছেন? মডিউল, মডিউল ইন পাইথন। পাইথনের মডিউল বলতে আসলে কি বোঝায়? মডিউল হচ্ছে একটা পিস অফ কোড বা একটা ফাইল, যে ফাইলের ভিতরে অলরেডি কিছু পাইথন কোড থাকে, যেটাকে আমরা এখানে এনে পুনরায় ব্যবহার করতে পারবো। যেমন ধরেন
আপনারা খাবার রান্না করার সময় অনেক সময় মশলা কিন্তু নিজেরা বানান না। মনে করেন একটা বাজার থেকে একটা মিক্স মশলা কিনে আনেন, সেই সেইটার ভিতরে অলরেডি মশলা তৈরি করা থাকে, আপনি কি করেন ওই মশলাটাকে নিজের খাবারের মধ্যে ইম্পোর্ট করেন, ওই মশলাটাকে ব্যবহার করেন। তো আমাদের আসলে সব ফাংশন নিজে নিজে তৈরি করা লাগবে না, এরকম অনেক মডিউল আছে, সেই মডিউলগুলোকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে সেই কোডগুলোকে আমরা আবার এখানে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা ইম্পোর্ট করতে পারি ম্যাথ নামে একটা মডিউল আছে, সেটা আমরা ইম্পোর্ট করতে পারি। অ্যারে নামে একটা মডিউল আছে, সেটা ইম্পোর্ট করতে পারি। ওএস নামে একটা মডিউল আছে, ওএস দ্বারা বোঝাচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা যদি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চাই, যেমন আমরা এখন যেটাতে কাজ করছি সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ ছাড়াও আরো অনেক অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স আছে, আপনারা জানেন। আমরা যদি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ওএস করে বাকি কাজগুলো করতে পারবো। আমরা ডেট এন্ড টাইম ইম্পোর্ট করতে পারি যদি সময় সংক্রান্ত কোনো কাজ করতে চাই। মনে করেন আপনি একটা সফটওয়্যার বানালেন যেখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যারিয়েবল। মানে ধরেন আপনি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানালেন। তো অ্যাকাউন্টিং সফটওয়্যারে তো কোন ডেটা আপনি কখন এন্টার করছেন, কোন ট্রানজাকশনটা কখন এন্টার করছেন, এখানে তো আপনাকে সময় ইনপুট ইনপুট করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা ডেট এন্ড টাইমটা আমরা ইম্পোর্ট করতে পারি। তো আমাদের সিলেবাসে যেটা স্পেসিফিকলি মেনশন করা আছে নাম পাই, নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার জন্য। পাই বলতে এখানে আসলে পাইথনের শর্ট ফর্ম বোঝাচ্ছে। নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমরা যে মডিউলটা ইম্পোর্ট করবো সেটা হচ্ছে নাম পাই। আচ্ছা, কিছু আছে আপনার এক্সটার্নাল, কিছু আছে ইন্টারনাল। আমি এখন আপনাদেরকে আইডিই তে দেখাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু জিনিস ইনস্টল করা লাগতো, তারপর ইম্পোর্ট করা লাগতো, কিন্তু এখানে আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারবো। ফর এক্সাম্পল, একটা মডিউলের কথা আমি বলি, সেটা হচ্ছে ম্যাথ মডিউল। যেমন দেখেন, আমরা যদি কোনো একটা জিনিসকে স্কোয়ার রুট করতে চাই, যেমন আপনি বলেন তো 16 স্কোয়ার রুট কত হয়? 16 স্কোয়ার রুট কত হয়? 16। স্কোয়ার রুট বলতে আমরা কি বুঝি? বর্গ করা। 56, 256। আপনারা রুট স্কোয়ার রুট চার হয়তো ভুলে গিয়েছেন। স্কোয়ার রুট বলতে কি বোঝায়? বর্গ করা। 16 16 বর্গ করলে কত আসে? 4 আসে। এখন পাইথনে স্কোয়ার রুট করার জন্য একটা স্পেসিফিক ফাংশন আছে, মানে আমি যদি ওকে কোনো নাম্বার দেই, ও আমাকে এটাকে স্কোয়ার রুট করে দিবে। একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে SQRT, মানে স্কোয়ার রুটের সংক্ষিপ্ত ফর্ম, স্কোয়ার রুট। ঠিক আছে? এখন মনে করেন আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি। ফর এক্সাম্পল, ইনপুট মানে আমি এমন একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাচ্ছি যেখানে ইউজার আমাকে একটা সংখ্যা দিবে, আমি সেটা স্কোয়ার রুট করে সেটার আউটপুট দেখাবো। ফর এক্সাম্পল, আমি তার কাছে ইনপুট নিচ্ছি, আমি তাকে বললাম যে এন্টার এ নাম্বার। ঠিক আছে? তার কাছ থেকে একটা নাম্বার চাচ্ছি, সে তো ইনপুট করবে। জিনিসটা কোথাতে থাকবে? আমি তো এটাকে একটা ভ্যারিয়েবলে নিব। তো ভ্যারিয়েবলে নেওয়ার জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল বানাই, নাম। ঠিক আছে? তো নাম আমি একটা ভ্যারিয়েবল বানালাম। এখন এই জিনিসটা ইউজার যা ইনপুট করবে, সেটা কোন ডেটা টাইপে থাকবে? এটা কি ইন্টিজারে আসবে, নাকি ফ্লোটে আসবে, নাকি বুলিয়ানে আসবে, নাকি স্ট্রিং এ আসবে? আমার রেজিস্ট্রিং এ কথা থেকে আসবে। বুঝতে পেরেছেন? ইন্টিজার। স্ট্রিং এ আসবে। হ্যাঁ, ইন্টিজারে স্ট্রিং আসবে না। আচ্ছা, আচ্ছা, আমি চেষ্টা করে দেখি। ফর এক্সাম্পল, একজন বলছেন যে এখান থেকে যে ইনপুটটা আসছে, যেই ডেটাটা ইনপুট হোক, সেই ডেটাটা কোন ডেটা টাইপে থাকবে? সেটা কি স্ট্রিং এ থাকবে, নাকি ইন্টিজারে থাকবে, নাকি ফ্লোটে থাকবে, এই নাকি আর বুলিয়ানে থাকবে? ধরেন স্ট্রিং এ থাকবে। একজন, আচ্ছা, স্ট্রিং এ থাকবে, ইউজুয়ালি স্ট্রিং এ থাকে। আমাদের কিন্তু এটা ইন্টিজারে করতে হয়, ঠিক ইন্টিজারে কনভার্ট করতে হয়। আমরা চাইলে এখানেও কনভার্ট করতে পারি, অথবা আমরা চাইলে এই ভ্যারিয়েবলটাকে নিয়ে আলাদাভাবে ইয়ে করতে পারি। ফর এক্সাম্পল, সবচেয়ে সহজ ভাবে যেটা হয়, যে আমি একটা রেজাল্ট বানাতে চাচ্ছি, রেজাল্টটা হচ্ছে আমি SQRT স্কোয়ার রুট করবো কিসের? নাম্বারে যেটা আসবে। কিন্তু তার আগে স্কোয়ার রুট যে ও করবে, তার আগে তো জিনিসটাকে ইন্টিজার করতে হবে। না, ইন্টিজার ছাড়া স্ট্রিং কে তো স্কোয়ার রুট করতে পারবে না। কিন্তু এই প্রোগ্রামেও একটা সমস্যা হবে। আমি যদি রেজাল্টটাকে প্রিন্ট করতে চাই, এই প্রোগ্রামে একটা সমস্যা হবে। এই লাইনে কোনো সমস্যা হচ্ছে না, এর জন্য কোনো ইরর দেখাচ্ছে না। আমি ফর এক্সাম্পল 16 এন্টার করছি। এখন কথা হচ্ছে, এই যে SQRT ইজ নট ডিফাইন্ড, এই ফাংশনটা এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি। এখন আমার যদি এই ফাংশনটা আমি ডিফাইন করতে চাইতাম, তাহলে আমাকে আগে বোঝাতে হতো যে এই ফাংশনটা আসলে কি। তখন আমার এরকম ডেফ দিয়ে ডিফাইন করা লাগতো যে SQRT, এভাবে আমার একটা ফাংশনকে ডিফাইন করা লাগতো। ফাংশনকে কিভাবে ডিফাইন করে সেটা আমরা এই ক্লাসেই পরে দেখাবো। কিন্তু আমরা চাইলে এই পুরো কাজটা, মানে এই স্কোয়ার রুট ফাংশনটা নিজের তৈরি করা লাগতো। আমরা চাইলে নিজেরা না তৈরি করে আমরা কি করতে পারি,
ইম্পোর্ট করতে পারি ম্যাথ মডিউলটাকে। এভাবে যদি আমরা ইম্পোর্ট ম্যাথ লিখি, তাহলে ম্যাথের যে মডিউলটা আছে ওটা ও এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে এইখানে ওই কোডটা থাকবে। ওই কোডের ভিতরে স্কোয়ার রুট এই ফাংশনটা ডিফাইন করা আছে। এখন ওর কাছে আর স্কোয়ার রুট ফাংশনটা অপরিচিত না। সেক্ষেত্রে ওইটাকে প্রসেস করতে পারবে। ফর এক্সাম্পল আমি এখানে 16 দিচ্ছি। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার সম্ভবত সিনট্যাক্সের সমস্যা। ও আচ্ছা, এখানে সমস্যাটা কি, আমি যে স্কোয়ার রুটটা দিয়েছি এটা আসলে মূলত এই ম্যাথ মডিউলের। তো এখানে আমার বুঝিয়ে দিতে হয় যে এটা আসলে ম্যাথ মডিউলের, সেক্ষেত্রে মডিউলের নামটা দিয়ে ডট, তারপর যে মডিউলের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা এখানে দিয়ে দিতে হয়। 16, এন্টার। এবার আসলে 4। তাহলে আমার, আমি যে নাম্বারটাই ওকে দেব ওই নাম্বারটাকে ও স্কোয়ার রুট করে দিয়ে দেবে। আপনারা কি পুরো প্রোগ্রামটা বুঝতে পেরেছেন এখানে আমি কি করেছি? এখানে আমি ম্যাথ মডিউলটা কেন ইম্পোর্ট করলাম, বা ইম্পোর্ট করা বলতে আমি আসলে কি বুঝাই, বা মডিউল কি বলতে আসলে কি বোঝাই, আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আমি কয়েকজনকে প্রশ্ন করি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আহ আবিদা ইসলাম অহনা, আপনি আমাকে একটু বুঝান যে পাইথনে মডিউল বলতে আমরা আসলে কি বুঝাই, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনি যা বুঝেছেন সেভাবে বলুন। আচ্ছা, ওনাকে পাচ্ছি না। সাইফুল নাইম রিয়াদ, আপনি বলুন যে পাইথনে মডিউল বলতে আমরা আসলে কি বুঝাই। মডিউল হচ্ছে যে মানে যে ক্লাস মানে একটা এর পর যে ইম্পোর্ট ম্যাথ এর নিচে যে এইগুলা থাকে এগুলোকে মনে হয় মডিউল বলে। না 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 না, মডিউল আপনি আবার একটু গুগল করেন, সমস্যা নেই। মডিউল ইন পাইথন। আচ্ছা, আমরা এখানে যেটা লিখলাম সেটা তো একটা কোড, ঠিক আছে। এখন অনেক জিনিস আমাদেরকে ডিফাইন করা লাগে, যেমন কিছু কিছু ফাংশন আছে। আমি আবারও রিক্যাপ করছি, যেমন কিছু কিছু ফাংশন আছে, যেমন প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশন কিন্তু আমার ডিফাইন করা লাগে নাই, বা বলে দেওয়া লাগে নাই যে প্রিন্টের কাজ কি। আপনারা একটু পরে দেখবেন যে একটা ফাংশন কি, ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, আর ডিফাইন করা ফাংশনটাকে কিভাবে ইউজ করতে হয়। আমার কিন্তু এই প্রিন্ট ফাংশনটা ডিফাইন করা লাগে নাই, কারণ এটা কি বিল্ট ইন ফাংশন। কিন্তু কিছু কিছু ফাংশনকে আমার ডিফাইন করা লাগবে, আমরা একটু পরেই দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এই একই কোড আমার বারবার লেখা লাগবে। তো আমরা করি কি, এক কোড বারবার না লিখে, মানে ম্যাথ রিলেটেড যত ফাংশন আছে এটা তো আমার বারবার ডিফাইন করার দরকার নাই। সবাই তো ম্যাথ রিলেটেড ফাংশন গুলো তৈরি করে। তো তারা করলো কি, ম্যাথ রিলেটেড একটা মডিউল বানালো, যে যত মানুষের ম্যাথ রিলেটেড যত কাজ করা লাগবে তাদেরকে প্রত্যেকবার এই জিনিসগুলো ডিফাইন করা লাগবে না। যে স্কোয়ার রুটের জন্য একটা ফাংশন, ইন্টিজারের জন্য একটা ফাংশন, তারা জাস্ট মডিউল দিয়ে কোডটাকে ইম্পোর্ট করবে। আমরা যেখানে ইম্পোর্ট ম্যাথ দিয়েছি এখানেই কোডগুলো এসে গিয়েছে, তারপর সেই কোড অনুসারে স্কোয়ার রুট ফাংশনটা কাজ করেছে। তো মডিউল হচ্ছে একটা পিস অফ কোড অথবা একটা ফাইল আপনি বলতে পারেন। এ মডিউল ইজ এ ফাইল কন্টেনিং পাইথন ডেফিনেশনস এন্ড স্টেটমেন্ট, মানে যেটার ভিতরে পাইথনে কিছু ডেফিনেশন থাকে, স্টেটমেন্টস থাকে, ওইটা এখানে ইম্পোর্ট হয়। মানে এখানে চলে আসে, ইম্পোর্ট করা মানে কি, আমদানি করা। এখানে চলে আসে, তারপর ওইটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা যদি আমরা না আনতাম, তাহলে দেখেন এই স্কোয়ার রুট এই ফাংশনটা আর ব্যবহার করা সম্ভব হতো না। এই লাইনটা প্রসেস করতে পারছে, কোনো সমস্যা নেই। আমি এখানে ফর এক্সাম্পল দিলাম 25, এটার কাজ করবে না। কারণ ও বলছে কি, যে এখানে ম্যাথ ম্যাথ নামে তো আসলে কোনো মডিউল আমি ইম্পোর্ট করিনি, এটাও বাদ দিলাম। ফর এক্সাম্পল ধরেন স্কোয়ার রুট, আমি এখানে বলতেছি স্কোয়ার রুট করতে, আমি এখানে 25 দিলাম। হ্যাঁ, স্কোয়ার রুট আসলে ডিফাইন করা হয়নি, তো স্কোয়ার রুট ফাংশনটাকে আমাকে ডিফাইন করে আসতে হবে। SQRT। তো আমি এখানে যা করতে পারি, অনেক রকমের লাইব্রেরি আছে। একটা মিনিট। আমরা অনেক ধরনের মডিউলকে ইম্পোর্ট করতে পারি। আমরা যদি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করি তাহলে ওএস ইম্পোর্ট করব। সেক্ষেত্রে আমাদের এভাবে লেখা লাগে, ইম্পোর্ট ওএস, এভাবে লেখা লাগে। আমরা যদি ডেট এন্ড টাইম নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট ডেট টাইম এভাবে লেখা লাগে। আমরা ম্যাথ রিলেটেড যত কাজ করব সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট ম্যাথ লেখা লাগবে। এরপর আছে নাম পাই, আমরা ঠিক নাম পাই কি ঠিক একই ভাবে এন্টার করব নাম পাই। তাহলে আমরা যদি নাম পাই কি এন্টার করি, তাহলে তাহলে নামপাইয়ের যে কোডগুলো আছে এখানে ইম্পোর্ট হবে। তাহলে নামপাইয়ের যতগুলো ফাংশন আছে সেই ফাংশন গুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই জিনিসটা আসলে আমরা কেন দেখালাম, ঠিক আছে। আমরা তো তাহলে বুঝলাম যে
মডিউল কি জিনিস, মডিউল অনেক রকমের আছে, আপনারা নেটে সার্চ করলে পাইথন মডিউলস লিখে সার্চ করলে অনেক রকমের মডিউল পাবেন। ফর এক্সাম্পল দেখাই, পাইথন মডিউল লিস্ট। আর প্রত্যেকটা মডিউলে কি আছে না আছে, এই যে ক্রিপ্টোগ্রাফি রিলেটেড একটা মডিউল আছে, পান্ডাস একটা মডিউল আছে, এই যে পাইথন মডিউল ইন্ডেক্স, এই যে অনেক ধরনের মডিউল আপনি পাবেন, প্রত্যেকটার কি কাজ আপনি এগুলো ঘুরে ঘুরে বিস্তারিত দেখতে পারবেন। ফর এক্সাম্পল এখানে একটা আছে সকেট, এই ধরনের সকেট, এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন যে এই মডিউলে আসলে আছে কি কি, এখান থেকে আসলে আপনি কি করতে পারবেন। আচ্ছা, আমরা যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে অনেকগুলো জিনিসের একটা কালেকশন, কিন্তু আমরা যখন সেম রিলেটেড জিনিসগুলোর একটা কালেকশন করতে চাই, সেগুলো নিয়ে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিস্ট আর আমরা আর ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যারে। আর অ্যারে কিন্তু পাইথনে বিল্ট ইন না, মানে অ্যারেকে আমাদের নিয়ে আসতে হবে, হয় আমরা অ্যারে ফাংশনটা বানাবো অথবা অ্যারে ফাংশনটাকে আমরা ইম্পোর্ট করব। এখন অ্যারে ফাংশনটাকে ইম্পোর্ট করার জন্য আমরা অ্যারে ইম্পোর্ট করতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে ইম্পোর্ট অ্যারে, অথবা যেটা খুব পপুলার, যেটা আপনাদের সিলেবাসে বলা হয়েছে নামপাই, আমরা এভাবে ইম্পোর্ট নামপাই করে তারপর আমরা অ্যারের কাজগুলো করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন, অ্যারেতে যত এলিমেন্ট থাকবে সেগুলো হবে সবই হোমোজিনিয়াস, মানে সব একই, মানে সব ডেটা টাইপগুলো একই হবে। যদি একটা অ্যারের ভিতরে, অ্যারে মানে কি বোঝায়, বিন্যাস, অ্যারেকে আপনি ওয়ার্ডরোবের মতো চিন্তা করতে পারেন, মানে এখানে সেম টাইপের জিনিস থাকবে। সব যদি স্ট্রিং থাকে তাহলে সব স্ট্রিং, সব যদি নাম্বার থাকে তাহলে সব নাম্বার, সব একই ডেটা টাইপের হবে। আচ্ছা, তা আমরা নাম্বারের ভিতর কি দশমিকও বসাতে পারবো? এখন এখানে পার্থক্য আছে নাম্বারের ভিতরে, আপনার কিছু নাম্বার আছে ইন্টিজার নাম্বার, আর কিছু নাম্বার আছে ফ্লোট। যদি ফ্লোট হয় সব float, যদি ইন্টিজার হয় সব ইন্টিজার। ধরেন আমি একটা অ্যারে বানাচ্ছি, ফর এক্সাম্পল আপনাদের ক্লাস রোল, ঠিক আছে, আমি যদি আপনাদের ক্লাস রোল নিয়ে একটা অ্যারে বানাই, আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে একটা অ্যারে কি কিভাবে সাজাতে হয়। ফর এক্সাম্পল আমি যদি একটা ক্লাস রোল নিয়ে অ্যারে বানাই, এখানে আসলে কি কি থাকবে, যা থাকবে সবই তো ইন্টিজার, কারো রোল 1, কারো রোল 2, কারো রোল 3, কারো রোল 4, কারো রোল তো আপনার মনে করেন এরকম মুসা হবে না, সবই হবে এক টাইপের। মনে করেন আমি যদি কারো লগইন ইনফরমেশন বানাতে চাই, আমি একটা অ্যারে বানালাম ইমেল, ঠিক আছে, এর ভিতরে যা থাকবে সব স্ট্রিং, কারো একটা ইমেল থাকলো, তারপরে @gmail.com এইভাবে থাকলো, তো সব থাকবে স্ট্রিং, তো সব আসলে একই ডেটা টাইপের থাকে। আচ্ছা, তো আমরা ওই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং অনুসারে সবকিছু আর কি ভেঙে ভেঙে চিন্তা করবো, যে ফার্স্টে আমরা ইম্পোর্ট করেছি, তারপর ইম্পোর্ট করার পরে ওইটার ফাংশনকে আমরা ব্যবহার করব। তো এই কোডটা আপনারা একটু দেখেন, যে কোডটা দ্বারা আমরা আসলে ইম্পোর্ট কিভাবে করতে হয় এটা বুঝেছি। ঠিক আছে, আমরা ম্যাথ ইম্পোর্ট করেছি, ম্যাথের যে স্কোয়ার রুট ফাংশনটা আছে সেটা আমরা ব্যবহার করব। এখন এই স্কোয়ার রুট ফাংশনটা যে আসলে ম্যাথ মডিউলের, এটা বোঝানোর জন্য আমরা ম্যাথ ডট তারপর এই ফাংশনটার নাম লিখেছি। ঠিক আছে, তো এভাবে আমাদের ওই জিনিসটা কাজ করবে, তাহলে স্কোয়ার রুট সরাসরি 16 স্কোয়ার রুট হয়ে গেছে। আমরা যদি এখানে ফর এক্সাম্পল 25 দেই, তাহলে 5 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মডিউলের নাম ডট তারপর ওই মডিউলের যে ফাংশনটা আছে ওই ফাংশনটা আমি এখানে লিখবো। আমরা চাইলে এটার একটা নামকরণও করতে পারি, ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম ম্যাথ অ্যাস, আমরা মানুষের নাম দিতে পারি না, ফর এক্সাম্পল ম্যাথের আমরা একটা নাম দিলাম যে গণিত, বাংলায় লিখলাম গণিত, ঠিক আছে, তার মানে ম্যাথটাকে আমি ইম্পোর্ট করেছি, কিন্তু এটার নাম আমি দিয়েছি গণিত। তাহলে এখানে আমার বলতে হবে যে গণিত নামে যে মডিউলটা আছে সেটার স্কোয়ার রুট, তাহলে ঠিক সেম ভাবে কাজ করবে। আমরা চাইলে শর্টকাট নামকরণও করতে পারি, অনেক সময় দেখা যায় যে একটা মডিউলের নাম অনেক বড়, সেক্ষেত্রে আমি শর্টকাট করে এরকম ছোট একটা নাম দিতে পারি, আর ওই ছোট নামটাই বারবার রিউজ করতে পারি, যদি অ্যাজ দিয়ে লিখি, যে একটা জিনিসকে আমি ইম্পোর্ট করেছি অ্যাজ। তো এইভাবে আমরা চাইলে কোনো একটা মডিউলকে ইম্পোর্ট করার পরে সেটাকে আমরা অন্য একটা নামকরণ নিয়ে যেতে পারি, তারপর ওই নামকরণটা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন লিস্ট আর আপনার অ্যারের ভিতরে পার্থক্য কি সেটা আমরা এখন বুঝাচ্ছি। দেখেন আমি যদি একটা লিস্ট বানাই, আর লিস্টের ইউজেবিলিটি কি আর অ্যারের ইউজেবিলিটি কি আপনি এখন বুঝতে পারেন। ফর এক্সাম্পল আপনাদের স্কোর গুলো আমরা নেই, মনে করেন কোন একটা পরীক্ষার ইন্টারনাল মার্ক, ফর এক্সাম্পল কেউ পেলো আপনার 31, কেউ পেলো আপনার 35,
কেউ পেলো আপনার 36, কেউ পেলো আপনার 30, কেউ পেলো আপনার 28। ঠিক আছে। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসকে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমার স্কোর যেটা থাকবে, একটা মিনিট, তাহলে আমার স্কোর যেটা থাকবে সেটাকে আমি 5 দিয়ে ভাগ দিব। তারপর আমার রেজাল্ট যেটা আসবে সেটাকে আমি প্রিন্ট করব। তাই তো? এই কোডে কি আপনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন? আর এই কোডে আউটপুট কি আসবে? কেউ কি বলতে পারবেন যে এই কোডে কোনো সমস্যা আছে কিনা, বা এই কোডে আউটপুটটা কি আসতে পারে? আমি ধরেন 5 দিয়ে যেহেতু ভাগ করছি, সবগুলোকে আমি Error 5 দেবে। করে নিয়ে সবগুলোকে আমি 5 করে নিয়ে যাচ্ছি। একটা মিনিট। হ্যাঁ, এবার বলুন, যে বলছিলেন যে এই কোডে কোনো সমস্যা আছে কিনা বা আউটপুট হিসাবে কি আসবে। ইরোর দেবে, ইরোর। এরর আসবে। হ্যাঁ, এররই আসবে। এখানে আমি 5 দিয়ে ভাগ করব, কিন্তু লিস্টের আসলে কোনটাকে ভাগ করবো? আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে ইন্ডেক্সিং করে আনতে পারতাম। হ্যাঁ, 1 আনলে এইটা আসে, যদি আমি 0 আনতাম তাহলে প্রথমটা আসতো। কিন্তু আমি চাচ্ছি যে সবগুলোকে একটা একটা ধরে ধরে ভাগ করুক। মানে আমি ম্যাথমেটিক্যাল অপারেশনটা এমন ভাবে চালাতে যাচ্ছি যে এই যে লিস্ট আছে, এই লিস্ট থেকে এইটাকে একবার নিবে 5 দিয়ে ভাগ করবে, এটাকে একবার নিবে 5 দিয়ে ভাগ করবে, এটাকে একবার নিবে 5 দিয়ে একবার ভাগ করবে, এটাকে একবার নিবে 5 দিয়ে ভাগ করবে, এটাকে একবার নিবে 5 দিয়ে ভাগ করবে। আপনারা যেরকম ম্যাট্রিক্স করেছেন ম্যাথে, ম্যাথে আমরা ম্যাট্রিক্স কিভাবে করতাম, যে একটা ম্যাট্রিক্স ছিল, এখান থেকে প্রত্যেকটা আইটেম নিয়ে আমরা এরকম আলাদা আলাদা ভাবে অপারেট করতাম। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা ভাবে অপারেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিস্ট আর ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে লিস্টটা আছে সেটাকে আমাদের অ্যারেতে কনভার্ট করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের সিলেবাসে যে অ্যারে ফ্রম এক্সিস্টিং ডেটা, মানে আমাদের একটা অ্যারে মানে একটা ডেটা এক্সিস্ট করে, মানে সেটা লিস্ট আকারে আছে, এক্সিস্ট করে একটা ডেটা, সেটাকে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি কিভাবে, দেখেন। তো ফর এক্সাম্পল এই কোডটাই, আমরা যেই কোডটা লিখেছি একদম সেম কোডটাই, এই কোডে আসলে সমস্যা কোথায়? এই কোডে কিন্তু আসলে কোনো আউটপুট আসবে না, কারণ এটা হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে, সে ইন্ডেন্ট গুলোকে বন্ধ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে একটা লিস্ট, আমার এটাকে অ্যারেতে কনভার্ট করতে হবে। তো অ্যারেতে যদি কনভার্ট করতে চাই, আমি আবারও রিমাইন্ড করছি, অ্যারে কিন্তু কোনো বিল্ট ইন ফাংশন না। যেমন প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন, অ্যারে কিন্তু চাইলেই আমরা ইউজ করতে পারি না। অ্যারে ইউজ করার জন্য আমার কিন্তু একটা মডিউল ইম্পোর্ট করা লাগবে। আর সেই মডিউলটা, ফর এক্সাম্পল, নামপাইকে আমরা ইম্পোর্ট করতে পারি, নামপাই। ঠিক আছে, তো আমরা এভাবে নামপাইকে ইম্পোর্ট করতে পারি। তো আমাদের ফার্স্ট স্টেপ, আমরা কোনো অ্যারে নিয়ে কাজ করার আগে ফার্স্টে আমরা নামপাইকে ইম্পোর্ট করছি, তারপরে আমাদের যে ডেটাটা আছে আমরা ফার্স্ট প্রিন্সিপাল অনুসারে সবকিছু ভেঙে ভেঙে চিন্তা করছি। আমরা শুরুতে নামপাইকে ইম্পোর্ট করছি, তাহলে অ্যারের যে ফাংশনটা আছে, অ্যারের ফাংশনটাকে আমরা ইউজ করতে পারবো। তারপরে আমাদের একটা এক্সিস্টিং ডেটা আছে, সেটা হচ্ছে স্কোর্স। ঠিক আছে, এখন এখন আমরা যে অ্যারে ফাংশনটা ব্যবহার করবো, অ্যারে ফাংশনটা হচ্ছে নামপাই এর। ফর এক্সাম্পল, আমাদের এই আছে একটা স্কোর্স, এখন আমরা এটাকে অ্যারেতে কনভার্ট করবো আগে। ঠিক আছে, একদম সরাসরি আমি নিয়ে নিই, এই স্পেস গুলোর দরকার নেই। পাইথনে কিন্তু স্পেস ম্যাটার করে, আপনি যদি এখানে স্পেস দিয়ে দেন তাহলে পাইথন ভাববে যে এটা এটার আন্ডারে। তো স্পেসটা শুধু শুধু দেওয়া যাবে না। আচ্ছা, আমি আগে ফার্স্টে নামপাই ইম্পোর্ট করছি, এখন আমার কাছে একটা ডেটা এক্সিস্ট করে। এখন আমি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, যেই রেজাল্ট ভ্যারিয়েবলটার ভিতরে সবগুলোর মান থাকবে। মানে প্রত্যেকটা ধরে ধরে আমরা ফার্স্টে কি করেছিলাম, আমরা ফার্স্টে করেছিলাম যে স্কোরকে এভাবে 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু তাতে কিন্তু ইরর আসতো। ঠিক আছে, তাতে ইরর আসতো। আমার আমার ফার্স্টে এটাকে আগে অ্যারেতে কনভার্ট করতে হবে। এখন অ্যারেতে যদি কনভার্ট করতে চাই, তাহলে অ্যারে নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমি এখন ইউজ করতে পারবো। এই ফাংশনটা কিন্তু আমি যেন তেন ভাবে ইউজ করতে পারবো না, যখন তখন ইউজ করতে পারবো না, আমার অবশ্যই নামপাই ইম্পোর্ট করা লাগবে। নামপাই ইম্পোর্ট করলে আমি এই অ্যারে ফাংশনটা ইউজ করতে পারবো। তাহলে হবে কি, এই লিস্টটা অ্যারে হয়ে যাবে, লিস্ট অ্যারে হয়ে যাবে, ম্যাট্রিক্স এর মতো অনেকটা। আর এই অ্যারে ফাংশনটা মূলত নামপাই, এর জন্য আমি স্পেসিফিকলি মেনশন করে দেবো যে এটা হচ্ছে নামপাই ডট, মানে এটা হচ্ছে নামপাই নামপাই মডিউলের অ্যারে ফাংশন। এখন আমি যদি রান করি, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিসকেও ধরে ধরে ভাগ করছে।
50-কে 10 দিয়ে ভাগ করেছে একবার, 60-কে 10 দিয়ে ভাগ করেছে একবার, 6, 70-কে 10 দিয়ে ভাগ করেছে, 80-কে 10 দিয়ে ভাগ করেছে, একদম ঠিক ঠিক ম্যাট্রিক্স এর মতো অনেকটা। আপনারা বিজনেস ম্যাথে যে ম্যাট্রিক্সটা করেছেন, যে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে 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 করে ফেলে, তো এটা সম্ভব হয়েছে এর এর কারণে। তাহলে এখানে একটা ইউজেবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন একাধিক ক্যালকুলেশন একসাথে করতে যাই অনেকটা ম্যাট্রিক্সের মতো, সেক্ষেত্রে আমরা অ্যারের ব্যবহার করি, তখন আমরা আসলে লিস্টের ব্যবহার করি না। লিস্টও কিন্তু আপনার ডেটাকে মানে একত্র করে রাখে, একটা কালেকশন হিসেবে রাখে। অ্যারেও আপনার একটা কালেকশন হিসেবে রাখে। কিন্তু অ্যারের একটা ইউজেবিলিটি হচ্ছে যে আপনি অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারফর্ম করতে পারবেন অ্যারের থ্রুতে, যেটা লিস্টে সম্ভব না। আমরা লিস্ট দিয়ে চেষ্টা করে দেখেছি, লিস্টে হয় না। কিন্তু আমরা অ্যারে দিয়ে চেষ্টা করে দেখেছি যে অ্যারেতে এই কাজটা করা যায়। তো আপনারা এই পর্যন্ত কোনো কিছু বোঝেন নাই এমন কি কিছু আছে? আচ্ছা, আমি তাহলে এটা কেটে দিই, এবার আমি প্রশ্ন করি কাউকে। উম হ্যালো। মুশফিকুর রহমান আচ্ছা, জিয়াউল, আপনি কোশ্চেন করতে চাচ্ছিলেন মনে হয়। জি। আচ্ছা, আমরা যখন অ্যারে ব্যবহার করব সবসময় কি আমরা নামপাই ইনপুট করতে হবে? হ্যাঁ, অ্যারে আমি আবারও বলছি, অবশ্যই আপনার কথা ঠিক আছে। অ্যারে যখন আমরা ব্যবহার করবো, অ্যারে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন না, মানে এটা পাইথনে এক্সিস্ট করে না, আমাদের এটাকে নিয়ে আসতে হবে। হয়তো আমরা এটাকে বানাবো, একটা ফাংশনকে আমরা চাইলে বানাতেও পারি। আমি আমি এমন একটা ফাংশন বানাতে পারি যে জিয়াউল, জিয়াউল নামে এমন এমন একটা ফাংশন আমি বানাতে পারি, আমরা দেখাবো। হয়তো আমরা ফাংশনটা তৈরি করে আনবো, অথবা অন্য কেউ তৈরি করেছে, ওই কোডটাকে আমি এখানে আনবো। তো ওই কোডটাকে আনার জন্য একটা কাজ করতে পারি, ওই যে কোড আছে সেখান থেকে আমি নিয়ে কপি পেস্ট করে এনে এখানে পেস্ট করতে পারি। অথবা আমি তার যে মডিউলটা আছে, মানে তার যে কোডের যে ফাইলটা আছে, সেটাকে আমি এখানে ইম্পোর্ট করতে পারি। এখন অ্যারে ইউজ করার জন্য আমি দুইটা মডিউলকে ইম্পোর্ট করতে পারি, একটা হচ্ছে অ্যারে মডিউল, আর আরেকটা যেটা আপনাদের সিলেবাসে স্পেসিফিকলি মেনশন করা আছে সেটা হচ্ছে নামপাই। তাহলে অ্যারে ব্যবহার করতে আপনার অবশ্যই ইম্পোর্ট করা লাগবে এটা, এছাড়া আপনি পারবেন না। ফর এক্সাম্পল, আপনি এখানে টেস্ট করে দেখুন। ঠিক আছে, আমি এখানে কেটে দিলাম, আমি কিছু ইম্পোর্ট করি নাই, আমাদের এটা বাদ দিলাম। ঠিক আছে, অ্যারে ফাংশনটা কি আমি ব্যবহার করতে পারবো? দেখেন, পারছি না। আমাদেরকে বলছে অ্যারে ইজ নট ডিফাইন্ড, অ্যারে তো ডিফাইন করা হয়নি। তো আমরা আগে কি করব, এমন একটা মডিউল ইম্পোর্ট করব। অ্যারে, আচ্ছা, অ্যারে দিয়ে যদি ইম্পোর্ট করি, এইখানে যদি অ্যারে লিখি, সেক্ষেত্রে আর একটা পার্থক্য আছে, সেখানে আমার ডেটা টাইপটা স্পেসিফাই করে দিতে হয়। সেক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স, এটা আমি পরে দেখাবো। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নামপাই দিয়ে করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে স্পেসিফিকলি মেনশন করে দিচ্ছি যে এটা হচ্ছে, এটা এটা কিন্তু করাই লাগবে, যেটা আসলে কোন মডিউলের ফাংশন, এটা হচ্ছে নামপাই মডিউলের ফাংশন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এবার অ্যারেটাকে ব্যবহার করতে পারছি। আপনি আপনি যদি এখানে এটার নামকরণ অন্যভাবে করেন, যেমন নামপাই অ্যাস, ধরেন আমি এখানে লিখলাম জিয়াউল। ঠিক আছে, তাহলে আমি এখন এই মডিউলটার নাম জিয়াউল হয়ে গেছে, তাহলে এখানে আমার লিখতে হবে যে জিয়াউল নামে একটা মডিউল আছে, সেই মডিউলের মধ্যে একটা অ্যারে ফাংশন আছে, সেটাকে ব্যবহার করো। তাহলে ওটা ওইভাবে কাজ করবে। আমার উত্তর কি বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি তাহলে কোশ্চেন করি, আপনাকে কোশ্চেন করি। ফর এক্সাম্পল, আমরা লিস্ট কখন ব্যবহার করি আর অ্যারে কখন ব্যবহার করি? কখন আমার আচ্ছা। অ্যারে ব্যবহার করতেই হবে, লিস্ট আমি ব্যবহার করে পাবো না? আচ্ছা, আমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেই। লিস্ট আমরা ব্যবহার করি যখন একাধিক ডাটা থাকে, মানে একাধিক ধরো। ডাটা থাকে। আর অ্যারে আমার একই টাইপের আর কি ডাটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অ্যারেতে আমরা একই টাইপের ডেটা নিয়ে কাজ করি। ঠিক আছে, অনেকটা ম্যাট্রিক্স এর মতো, ম্যাট্রিক্সে যেমন একই টাইপের ডেটা থাকে, তো এখানে কিন্তু আপনারা ডাইমেনশন বানাতে পারবেন। ম্যাট্রিক্সে যেমন ডাইমেনশন থাকে না, আপনারা তো ম্যাট্রিক্স দেখেছেন বিজনেস ম্যাথে। ঠিক আছে, এটার সাথে অনেকটা তুলনা করতে পারেন আপনারা। ম্যাট্রিক্স মুভি না, সরি, ম্যাট্রিক্স এর ম্যাথ। এখানেও কিন্তু আপনার ডেটা টাইপগুলো একই রকম রাখা হচ্ছে। আপনি কিছু অপারেশনও পারফর্ম করতে পারবেন। তো আপনারা যদি অপারেশন করতে চান, ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যারে প্রয়োজন হবে, তখন আপনি আর লিস্ট দিয়ে পারবেন না। ঠিক আছে, আমরা তাহলে পরের সেকশনে মুভ করি। আচ্ছা, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যে আমরা আসলে কিভাবে অপারেশন পারফর্ম করতে পারি। একটা অপারেশন তো আমরা দেখলাম যে 10 দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে নিয়ে নিয়ে। আমরা এই একটা এক্সাম্পল কোড দেখি, স্পেস গুলোর দরকার নেই। ঠিক আছে, এখন এখানে হচ্ছেটা কি, আপনারা একটু ভেঙে ভেঙে চিন্তা করুন, এখানে আসলে হচ্ছে কি।
আমরা ফার্স্টে নামপাই মডিউলটা ইম্পোর্ট করেছি, ঠিক আছে? এখন নামপাই মডিউল ইম্পোর্ট করলে আমরা কি অ্যারে ফাংশনটা ব্যবহার করতে পারবো? এখন অ্যারে মূলত করে কি? আমরা যেটা শিখছি সেটা হচ্ছে অ্যারে ফ্রম এক্সিস্টিং ডেটা। মানে আমার একটা এক্সিস্টিং ডেটা আছে, ফর এক্সাম্পল আমি এখানে একটা ডেটা দিয়ে দিতাম যে মার্কস। আমার একটা অলরেডি একটা এক্সিস্টিং ডেটা আছে, সেখানে আমি বললাম যে মার্কস আছে কারো 50, 60, 70। এখন এই যে মার্কস, এটা একটা এক্সিস্টিং ডেটা, একটা লিস্ট আকারে এক্সিস্টিং ডেটা আছে। এখন এটাকে আমি অ্যারেতে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমি বলবো কি, যে অ্যারে নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা মূলত নামপাই মডিউলের। আর আমি যে আগে যে মার্কস নামে একটা লিস্ট দিয়েছি সেটাকে তুমি অ্যারেতে কনভার্ট করো, আর এটাকে সংরক্ষণ করবা ধরো এল নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে। তারপরে তুমি এল যেটা আছে সেটাকে তুমি প্রিন্ট করো। এভাবে চাইলে কিন্তু আমরা একটা এক্সিস্টিং ডেটা ডেটা দিয়ে অ্যারে বানাতে পারি। তো আমরা চাইলে এক্সিস্টিং ডেটাটা এইভাবে ভ্যারিয়েবল হিসেবে দিতে পারি। ও করবে কি, এখানে একটা ভ্যারিয়েবল দেখছে মার্কস। মার্কস ভ্যারিয়েবলটা কি? মার্কস ভ্যারিয়েবলটা মূলত এই ডেটা। আমরা চাইলে এই ডেটাটাকে সরাসরি দিতে পারতাম, কোনো ভ্যারিয়েবল না দিয়ে, এভাবে সরাসরি দিয়ে দিতে পারতাম। তো এই কাজটাই এখানে করা হয়েছে, এখানে কোনো ভ্যারিয়েবল এই মাঝখানে আনেনি, এখানে সরাসরি আপনাকে লিস্টটা দিয়ে দিয়েছে। তো এই লিস্টটার যে মানগুলো আছে এটাকে একটা অ্যারেতে কনভার্ট করবে। এইটা এখানে যা আছে এটা মূলত একটা লিস্ট, এটা একটা লিস্ট, দিস ইজ এ লিস্ট। কিন্তু আমার কাজ হচ্ছে এই এক্সিস্টিং লিস্ট থেকে যে যে ডেটাটা আছে, এক্সিস্টিং ডেটা যেটা লিস্ট আকারে আছে, সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করব। তাহলে অ্যারে ফাংশনটা ইউজ করবো যেটা হচ্ছে নামপাই মডিউলের। তাহলে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি, সেটা হচ্ছে এ ভ্যারিয়েবল, বি ভ্যারিয়েবল। তো আমি এই লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করছি, মানগুলো এইটার ভিতরে থাকবে। আর এই লিস্টের মানগুলোকে আমি অ্যারেতে কনভার্ট করছি, সেটা বিতে থাকবে। এখন আমি করবো কি, এটাকে যোগ করব। যোগ করলে হবে কি, এইটা আর এইটা যোগ হবে, এইটা এটা যোগ হবে, এইটা এটা যোগ হবে, প্রথমটা প্রথমটা যোগ হবে, দ্বিতীয়টা দ্বিতীয়টা যোগ হবে, তৃতীয়টা তৃতীয়টা যোগ হবে। আপনি রান করে দেখেন, এ যোগ বি। আমরা যদি এইভাবে রাখতাম, ফর এক্সাম্পল এটাকে আমি একটু বাদ দিই, আমরা যদি এভাবে রাখতাম, আপনারা তো পাইথন অপারেশন এর আগে করেছেন আমার জানা মতে, এখানে যদি 2 লিখতাম, এখানে যদি বি তে লিখতাম 5, তাহলে কি করতো? 7 আউটপুট করতো, তাই তো? এখন আমরা একাধিক নাম্বার নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে প্রথমটা প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, তৃতীয়টা তৃতীয়টা। মানে অনেকটা ম্যাট্রিক্সের মতো আপনি চিন্তা করতে পারেন। 1 আর 4-এ যোগ হয় 5, 2 আর 5-এ 7, 3 আর 6-এ 9। এই জিনিসগুলো আসলে কোথায় কাজে লাগে? আপনারা কেউ কি বলতে পারেন অ্যারের কোথায় কাজে লাগে? অ্যারে কোথায় আমরা ব্যবহার করতে পারি? এটা অনুমান করে ম্যাট্রিক্স বলেন। ম্যাট্রিক্স আচ্ছা, এই ম্যাট্রিক্স করি, ম্যাথ আমরা করি, কেন করি? মানে এগুলোর দরকারটা কি? আসলে আমরা কেন করি? গণনা করতে। ফর্মুলা করতে? বুঝিনি। গণনার ক্ষেত্রে। গণনা করতে? কি গণনা করতে? উম যে কোনো সংখ্যা বা অ্যামাউন্ট যাই চাই আর কি। আমার কেন গণনা করা প্রয়োজন, বা কোন ধরনের জিনিস আমি গণনা করতে চাই? সোজা কথায় আমরা ডেটা অ্যানালিসিসে অনেক বেশি ব্যবহার করি। মনে করেন আপনি একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করবেন, এখন আপনার প্রোডাক্টটা বাজারে চলবে কি চলবে না, তো আপনি কিছু ডেটা কালেক্ট করবেন, সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করবেন। সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। পাইথনে আরো অনেক জিনিস আছে ডেটা অ্যানালিসিস করার জন্য, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমাদের যদি হাতে সময় থাকে, সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ডেটা আমরা কালেক্ট করে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আপনারা কিছু সমাধান প্রস্তাব করার চেষ্টা করবেন। এই যে অ্যারে আছে, এছাড়া নামপাইতে আরো অনেক ফাংশন আছে, বা ডেটা অ্যানালিসিস এর জন্য আরো অনেক মডিউল আছে পাইথনে, আপনারা সেগুলো দেখবেন। আমি আপনাদেরকে একটার ইন্ট্রোডাকশন করে দিলাম। আপনারা এই একটা শিখে আপনারা এখন সার্চ করতে পারেন যে পাইথন মডিউল। তাহলে পাইথনের কি কি মডিউল আছে, ওই মডিউলগুলো আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা মডিউলের মধ্যে কি কি ফাংশন আছে, বা এর কাজ কি কি, বা এগুলো দিয়ে আসলে কি করা যায়, এগুলো আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বা আপনি চাইলে নিজেও একটা মডিউল তৈরি করার চেষ্টা করবেন, যে আমি এরকম একটা মডিউল বানাই যেটা আমার কাজে লাগবে। তো ডেটা অ্যানালিসিসে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা এখন নেক্সট সেগমেন্টে মুভ করি। আচ্ছা, অ্যারের কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট বলতে আমরা আসলে কি বোঝাই? অ্যাট্রিবিউট বলতে আমরা বুঝি গুণ। তো অ্যারের কিছু গুণ থাকে, যেমন মনে করেন আমি যদি এখানে একটা লিস্ট দেই, ফর এক্সাম্পল এটা একটা লিস্ট, ঠিক আছে? লিস্টের মধ্যে এখানে আমি লিখলাম, চ্যাট বক্স থেকে কয়েকজনের নাম লিখি। একটা নাম লিখলাম রিফা, আর একটা নাম লিখি মুনতাসির।
আরেকটা নাম লিখি। ঠিক আছে, তো এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। এখন আমি ধরেন এই লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করব। ঠিক আছে, অ্যারেতে কনভার্ট করার জন্য আমি কি করব, নামপাই এর একটা ফাংশন আছে যেটা হচ্ছে অ্যারে। আমি লিস্ট যেটা আছে সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করতে যাচ্ছি। এখন সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ফর এক্সাম্পল ধরেন ARR নামে একটা ভ্যারিয়েবল বানালাম। ঠিক আছে, এখন এটাকে আমি প্রিন্ট করব। তাহলে এই অ্যারেটা আমার প্রিন্ট হবে। আচ্ছা বলেন তো এই অ্যারেতে এলিমেন্ট কয়টা? এই অ্যারেতে চারটা। এলিমেন্ট কয়টা আছে? চারটা। ঠিক আছে, এটা হচ্ছে এটার সাইজ। এটা হচ্ছে এটার সাইজ, মানে একটা অ্যারেতে আসলে কতগুলা এলিমেন্ট আছে, নাম্বার আছে, এটা হচ্ছে টোটাল নাম্বার, এটা হচ্ছে অ্যারের সাইজ। এটার ভিতরে কি কি ডেটা আছে? যে যে ডেটা আছে এই ডেটাটা টাইপ কি? এটা কি স্ট্রিং স্ট্রিং নাকি স্ট্রিং। ইন্টিজার? এটা স্ট্রিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা ডি টাইপ বা ডেটা টাইপ। তাহলে আমরা ডি টাইপ দিয়ে আমরা এই অ্যারের ভিতরে আসলে কোন ধরনের ডেটা আছে সেটা বের করতে পারবো। শেপ দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে আসলে লেয়ার কয়টা। অনেক সময় দেখা যাবে যে একটা আপনার অ্যারের ভিতরে যখন লিস্টটাকে আমরা অ্যারেতে কনভার্ট করেছি, এখানে একাধিক লেয়ার থাকতে পারে। মানে এখানে জাস্ট একটা এক ডাইমেনশন থাকবে না, অনেক ডাইমেনশন থাকতে পারে, অনেকটা ম্যাট্রিক্সের মতো। আপনাদের এ, আমি আরেকটা দেখাই এক্সাম্পল, যেমন 3D অ্যারে ইন পাইথন। যেমন এই যে একটা অ্যারে আছে, এই একটা অ্যারে, ঠিক আছে, এটাও একটা অ্যারে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে কিভাবে, এই যে হুম, এই যে অ্যারেটা আছে এখানে আপনারা, এই যে এইটা, এটা হচ্ছে একটা 3D অ্যারে। ঠিক আছে, তিনটা ডাইমেনশন আছে এখানে। আর আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তা আমরা চাইলে একটা অ্যারের অ্যাট্রিবিউটকে, গুণকে আমরা বের করতে পারবো। ফর এক্সাম্পল ধরেন আমরা অ্যারেতে কি আছে জানি না, কিন্তু অ্যারের ভিতরে যা আছে সেটা সম্পর্কে তথ্য আমরা চাইলে বের করতে পারবো। দেখেন, আমরা এই কোডটাকে কপি করি। ঠিক আছে, এখানে কি হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে চিন্তা করি। দেখেন, আমরা নামপাই ইম্পোর্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যারে ফাংশনটা ব্যবহার করতে পারি। অ্যারে ফাংশনটা হচ্ছে নামপাই মডিউলের। ঠিক আছে, আমরা একে একটা লিস্ট দিয়ে দিলাম, তাহলে করবে কি এই লিস্টটাকে ও অ্যারেতে কনভার্ট করবে। এখন আমরা যদি এখানে স্কোরস করি তাহলে এই অ্যারেটা তো আসবে। আচ্ছা, এখানে কমা দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি, মানে এটা আলাদা আলাদা আউটপুট হবে। ঠিক আছে, আমি যদি এখানে আরো একটা জিনিস দিই, ফর এক্সাম্পল অ্যারে হ্যালো, তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আমার আউটপুট হবে। তাহলে এই যে স্কোর্স যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা আমার এখানে আউটপুট হবে। ঠিক আছে, স্কোর্স ভ্যারিয়েবলটা আউটপুট আউটপুট হবে। আর স্কোর্স ভ্যারিয়েবলটার মধ্যে মূলত এই লিস্টের অ্যারেটা থাকবে, তাই তো? একটা মিনিট। তো আমি যদি এই যে এখানে দেখেন ডট সাইজ লেখা আছে, ঠিক আছে, তো আমি যদি এই যে স্কোর্স এর, আমি যদি এখানে স্কোর্স দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই অ্যারেটা আসছে। কিন্তু আমি যদি এখানে দেই ডট সাইজ, তাহলে অ্যারের যে সাইজটা আছে মানে কতগুলো এলিমেন্ট সেইটা আসবে, অ্যারে আসবে না। দেখেন পাঁচটা, 1 2 3 4 5। আপনি যদি শেপ দেন তাহলে ওটা শেপ আসলো। ঠিক আছে, আচ্ছা শেপ, শেপ বলতে আসলে কি বোঝায়? আপনারা কেউ কোঅর্ডিনেশন জিওমেট্রি না, না জানি এক্সাক্ট টার্মটা আমি ভুলে গেছি। কোঅর্ডিনেট জিওমেট্রি, আচ্ছা আপনারা কেউ কোঅর্ডিনেট জিওমেট্রি করেছেন? এইটা বিজনেস ম্যাথে আপনাদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু মনে আছে। আচ্ছা, এখানে একটা অংশ ছিল এক্স এর মান আর একটা অংশ ছিল ওয়াই এর মান, প্রত্যেকটা কোঅর্ডিনেটের মান। তো একটা অংশ দ্বারা এক্সেলও আমরা এই জিনিসটা ব্যবহার করি, একটা অংশ দ্বারা আমরা বুঝাই রো, আর একটা অংশ দ্বারা বুঝাই আমরা কলাম। মানে রো কতগুলো আছে, কলাম কতগুলো আছে। ঠিক আছে, তো এখানে আসলে রো আছে 5টা, সরি, এখানে কলাম আছে 5টা, আগেরটা হচ্ছে কলাম, ভুল বলেছি, আগেরটা হচ্ছে কলাম। কলাম আছে 5টা, রো কিন্তু নাই, রো একটাই।
এর জন্য এখানে আসে না, তো এখানে শুধু কলাম আসছে। আর একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা শিখেছি, সেটা হচ্ছে ডি টাইপ, ডেটা টাইপ। তো এখানে আপনি যদি অ্যাট্রিবিউটটা বের করতে চান, তাহলে যেই ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের ঠিক পরে আপনি এখানে একটা ডট দিবেন। যদি সাইজ চান তাহলে এখানে সাইজ লিখবেন, তাহলে সাইজ বের হবে। যদি শেপ চান তাহলে শেপ বের হবে। আর যদি আপনি ডি টাইপ দেন তাহলে এটা ডেটা টাইপ বের হবে। সেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। 64 দ্বারা আসলে 64 বিট বোঝাচ্ছে। এখন বিট কি বাইট কি এই সংক্রান্ত আলোচনা আমরা আরেকদিন করব। কিন্তু এখানে ইন্টিজার দ্বারা বোঝাচ্ছে যে এখানে যা আছে সেটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই লিস্টটাকে ফ্লোট করে দিই। 2.5, 6.5, 5.9। ঠিক আছে, এখন এই স্কোর্স এর ভিতরে যা আছে সেটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, এখন আমি যদি এটার ভিতরে সব স্ট্রিং রাখি, উম বরিশাল, ঢাকা, ঠিক আছে, তাহলে এটা ডি টাইপ। ডেটা টাইপে কি আসবে? এটা U8, ইউনিকোড 8। এটা আসলে স্ট্রিং বোঝাচ্ছে। U8 দ্বারা আসলে ইউনিকোড 8 বোঝায়। পাইথন। আচ্ছা, এক্সাক্ট ডেফিনেশনটা আসছে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অ্যারের অ্যাট্রিবিউট আমরা চাইলে বের করতে পারি এভাবে। মানে একটা অ্যারের ভিতরে কি কি আছে এটা আমি জানতে চাচ্ছি না। মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের ভিতরে আমার ক্লাসরুমের যত স্টুডেন্ট আছে সবার নাম দেওয়া আছে। এখন আমি সবার নাম দেখতে চাচ্ছি না, আমি আসলে জানতে চাচ্ছি যে এখানে কতজন স্টুডেন্ট আছে। সেক্ষেত্রে আমি যেই অ্যারেটা আছে, ফর এক্সাম্পল ধরেন এখানে একটা লিস্ট আছে, আমি পুরো লিস্টটা লিখলাম না, ধরেন এখানে একটা লিস্ট আছে, যেই লিস্টে আমাদের ক্লাসরুমে যত শিক্ষার্থী আছে সবার নাম এখানে দেওয়া আছে। এখন আমি আসলে জানতে চাই যে সবার নাম তো দেওয়া আছে, আমার মোট শিক্ষার্থী কত। তাহলে আমি ওটার অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটটা দেখতে চাবো এখানে? কোন অ্যাট্রিবিউটটা আমি দেখতে চাবো যে আমার ক্লাসরুমে কতজন শিক্ষার্থী আছে, এটা জানার জন্য কোন অ্যাট্রিবিউটটা দেখতে যাবো? আমি কি সাইজ সাইজ। দেখবো নাকি shape দেখবো? সাইজ। সাইজ সাইজ। দেখবো। ঠিক আছে, সাইজ দেখবো আমরা। সাইজ দেখলে আমরা বুঝতে পারবো যে মানে এখানে এলিমেন্ট আছে কতগুলো। আচ্ছা, তো এই গেল একটা এক্সাম্পল। আমাদের এক্সাম্পল কোডগুলো আপনাদের এই ক্লাস 4 স্লাইডে দেওয়া আছে। আচ্ছা, অ্যারের কিছু অপারেটর, যে অ্যারে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা অলরেডি ইন্ডেক্সিং আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে ইন্ডেক্সিং আসলে কিভাবে করে। এই ইন্ডেক্সিংটা আমরা আসলে লিস্টের মাধ্যমেও করতে পারি। আপনাদেরকে ইন্ডেক্সিং আর স্লাইসিং এই দুটো জিনিস আমি দেখাই। ফর এক্সাম্পল, আমি ধরেন লিস্ট নিয়ে কাজ করছি, আপনাদের অপারেটরটা আসলে বোঝা উচিত। যেমন আমি একটা লিস্ট বানালাম, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, এখন আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট লিস্ট দেই, তাহলে সবগুলো এলিমেন্ট আসবে, তাই তো? কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিকলি এই এলিমেন্টটা আসুক, তাহলে আমি এখানে কি করব? কেউ কি বলতে পারবেন আমি এখানে কি করব? আমি চাচ্ছি স্পেসিফিকলি শুধু এই এলিমেন্টটাই আসুক। সেক্ষেত্রে আমরা প্রিন্ট। ইন্ডেক্সিং করি, আমি মানে এখানে এখানে এই ব্র্যাকেটটা দিয়ে আমি বলবো যে কততম। আচ্ছা বলেন তো এটা কততম? 5তম। আচ্ছা, 5। আপনি কিভাবে গুনেছেন? 0 থেকে নাকি 1 থেকে? 0 থেকে। 0 থেকে, 0 অবশ্যই 0 থেকে গুনতে হবে, আমাদের স্টার্ট হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5। আমি যদি এখানে 5 দিই, সেক্ষেত্রে আমার ইন্ডেক্সিং হয়ে এটা 5-এ আসবে। ঠিক আছে, আর আমি চাইলে স্লাইসিংও করতে পারি। আমি চাই যে 40 থেকে 60 পর্যন্ত এখানে আসুক, তাহলে এইটা থেকে এইটা। তাহলে দেখেন এটা কত, 0, 1, 2, 3। তাহলে 3 থেকে শুরু হবে, 3 হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর এন্ড হবে কোথায়? এইটা, এইটা এখানে হবে, তাই তো? এন্ড হওয়ার ঠিক আগেটা আমার লিখতে হবে। তাহলে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6। আমি এখানে একটা কোলন চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যদি এবার আউটপুট দেই, তাহলে দেখেন 40, 50, 60 মাঝখানেটা আসছে। আপনারা এক্সেলে হয়তো রেঞ্জ দেখেছেন, যে এইটা থেকে এইটা, এই সেল থেকে এই সেল বোঝানোর জন্য। সেম জিনিসটা এখানে কাজ করে, রেঞ্জ ইন এক্সেল। মানে এই সেল থেকে এই সেল বোঝানোর জন্য আমরা মাঝখানে এইরকম একটা চিহ্ন দিই। যেমন A1 সেল থেকে আমরা এখানে দেখাই,
A1 সেল থেকে আমরা C2 সেলটাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই এই চিহ্নটা ব্যবহার করতে হয়, কোলন চিহ্নটা ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে আমরা এখানে রেঞ্জের মতো কাজ করতে পারি, যে আমরা এইখান থেকে এই পর্যন্ত দেখাতে চাই, 40 থেকে 60 পর্যন্ত। আচ্ছা বলেন, 3 দ্বারা বোঝাচ্ছি স্টার্টিং পয়েন্ট, আমি এখানে 6 কেন লিখলাম? আমি যে সংখ্যাটা চাচ্ছি সেটা তো পঞ্চম, 0 1 2 3 4 5, আমি এখানে 6 কেন লিখলাম? কে কে বলতে পারবেন? পরেরটা নেব। পরেরটা নিবে, হ্যাঁ। সবসময় এই এই স্লাইসিং করার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তার মানে এটাকে ইনক্লুড করবে, এটা হচ্ছে ইনক্লুসিভ, এটা হচ্ছে ইনক্লুসিভ, এটাকে ইনক্লুড করবে। কিন্তু শেষে যেটা থাকবে এটা হচ্ছে এক্সক্লুসিভ বা এক্সক্লুড করবে। মানে এখানে যে 6 নাম্বারটা আছে 70, এটাকে এক্সক্লুড করে পরেরটা নেবে। তো স্লাইসিং করার ক্ষেত্রে এই সেম জিনিসটা করবেন। তো এটা আমরা করলাম লিস্টে, আপনারা চাইলে সেম জিনিসটা অ্যারেতেও ইউজ করতে পারবেন। এরকম ইন্ডেক্সিং স্লাইসিং আপনারা অ্যারেতেও করতে পারবেন। তাহলে বলেন তো এই লিস্টটাকে আমি কিভাবে অ্যারেতে কনভার্ট করব? কেউ কি আমাকে হেল্প করতে পারবেন? বলেন তো কিভাবে করব। আমি এই লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করতে চাচ্ছি, আর চাচ্ছি যে সেম অপারেশন গুলো, অ্যারের যে অপারেটর গুলো আছে এখানে আমি ব্যবহার করতে। আমি এই লিস্টটাকে তাহলে আমরা অ্যারেতে নাম্বার কনভার্ট নিয়ে করতে আসবো চাই। এই পরিচয়, আচ্ছা, এই ভেরি পরিচয় গুড। নাম্বার নিয়ে আমরা আসবো। নামপাই নিয়ে আসবো। হ্যাঁ, এরপরে ডট অ্যারে। আমার একটা এক্সিস্টিং ডেটা আছে, ঠিক আছে, আমি এটাকে চাচ্ছি কনভার্ট করতে অ্যারেতে। আমি কি করব? এখন লিস্ট লিখে আমরা এনপি বা এই নামপাই দিয়ে আমি কি লিস্ট আবার ডিফাইন অ্যারে করব? এগুলো কি? আচ্ছা, আমরা তাইলে আপনি যেটা বললেন, যেটা নামপাই লিখে, হ্যাঁ, একটা নামপাইয়ের একটা ভেরিয়েবল লিখে ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবল না, সরি, ভেরিয়েবল নেবো। ফাংশন আছে। উম, হ্যাঁ, একটা ভ্যারিয়েবল নিতে হবে, এটা তো কোথাও সংরক্ষণ করতে হবে। ফর এক্সাম্পল আমি হ্যাঁ হ্যাঁ। আপনার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে, আবু ইজ ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমি কোন ডেটাটাকে অ্যারেতে কনভার্ট করব? লিস্টের যে লিস্ট। ডেটা আছে, লিস্ট লিস্ট ডেটা। ঠিক আছে। এখন আমি আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি এটাকে, ঠিক আছে, অ্যারে হয়ে গেল। এখন এই সেম জিনিসটা আমি এখানে করতে চাই, অ্যারের ভিতরে হয় কিনা আমরা দেখি, ঠিক আছে। তাহলে 3 থেকে 6 অ্যারের ভিতরে সেম জিনিসটা কাজ করে কিনা। অ্যারের ভিতরে আপনারা সেম অপারেশনটা করতে পারবেন, ইন্ডেক্সিং ও করতে পারবেন, স্লাইসিং ও করতে পারবেন। আমরা এখানে কোলন দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে স্লাইসিং, আপনারা চাইলে ইন্ডেক্সিং ও করতে পারেন। ফর এক্সাম্পল আমি 3 লিখলাম, সেটা হচ্ছে ইন্ডেক্সিং 40, ঠিক আছে। আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা আমাকে বলুন। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার খুব শর্ট করে আমি বুঝাচ্ছি, একটা মিনিট আমার একটু সময়। কারণ ইতিমধ্যে আহ, আমি এই জিনিসগুলো আগেও বলেছিলাম যে বিল্ট ইন ফাংশন বলতে কি বোঝায়, যেই ফাংশনটা আমাদের বানানো লাগে না বা কোথাও থেকে আনা লাগে না, অলরেডি এক্সিস্ট করে। যেমন প্রিন্ট ফাংশন, এটা কিন্তু আমার ডিফাইন করা লাগে না যে প্রিন্ট জিনিসটা কি, এটা কিন্তু অলরেডি পাইথনের ভিতরে তৈরি করা আছে, বিল্ট ইন। কিন্তু অ্যারে ফাংশনটা কিন্তু আমার তৈরি করা নেই, এটা কিন্তু আমার হয়তো তৈরি করা লাগবে অথবা কোথাও থেকে ইম্পোর্ট করে আনতে হবে। তো বিল্ট ইন ফাংশন গুলো আমাদের কিন্তু পাইথনে জানা লাগে। তো এরকম 60টার বেশি বিল্ট ইন ফাংশন আছে। যেমন কিছু ফাংশন আপনারা অলরেডি জানেন, যেমন একটা হচ্ছে প্রিন্ট ফাংশন, ঠিক আছে, কোনো কিছু ডিসপ্লে করার জন্য প্রিন্ট ফাংশন। কোনো কিছুর ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশনটা ব্যবহার করি। কোনো কিছুকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা ইন্টিজার ফাংশনটা ব্যবহার করি। কোনো কিছুকে ফ্লোটে কনভার্ট করার জন্য আমরা ফ্লোট ফাংশনটা ব্যবহার করি। স্ট্রিং এ কনভার্ট করার জন্য স্ট্রিং ফাংশন ব্যবহার করি। আমরা বুলিয়ান ফাংশন ব্যবহার করতে পারি, মানে কোনো কিছুকে বুলিয়ানে কনভার্ট করতে, ঠিক আছে। আপনি যদি জিরো দিয়ে দেন, যেমন এখানে আছে বুলিয়ান জিরো, তাহলে এটা আসবে ফলস, আর বুলিয়ান ওয়ান এটা আসবে ট্রু। আমরা কোনো কিছুর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু এভাবে বের করতে পারি, একদম সেম এক্সেল ফর্মুলার মতো। ফর এক্সাম্পল আমি এখানে দেখাই, উম, আপনারা এই স্লাইডটা দেখবেন, এই যে স্লাইডে এক্সাম্পল আছে, ঠিক আছে। আমি ধরেন একটা ভ্যারিয়েবল বানালাম যে নাম্বার, ঠিক আছে। এখন আমি এই নাম্বারটা প্রিন্ট করব। এখানে যে মিন আছে, মিন মানে হচ্ছে মিনিমাম, তাহলে 3 7 2 এর মধ্যে যেটা মিনিমাম সেটার সেটাকে নিয়ে এই নাম্বারের ভিতরে রাখবে। তারপরে এই নাম্বারটা এখানে প্রিন্ট হবে, এখানে নাম্বার, তাহলে এই নাম্বারটা এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে দেখেন মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 2। আর আমি যদি এখানে লিখতাম ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম যেটা সেটাই ভ্যারিয়েবলের ভিতরে রাখতো, আর তখন এই ভ্যালুটাই এখানে প্রিন্ট হতো, ঠিক আছে। এখন এই যে মিনিমাম ভ্যারিয়েবল, সরি মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন, তারপরে আরো ফাংশন আছে, এই যে সাম, কোনো কিছুকে আমরা যদি সমষ্টি করতে চাই একদম এক্সেলের মতো,
কোনো কিছুর অ্যাবসলিউট ভ্যালু যদি নিতে চাই, মানে সেটা প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো সমস্যা নেই, আমরা শুধু ভ্যালুটা নেব, সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ফাংশনটা ব্যবহার করতে পারি। কোনো কিছু লেন্থ বের করার জন্য আমরা লেন ফাংশনটা ব্যবহার করতে পারি। তো এরকম অনেক ধরনের ফাংশন আছে যেগুলো কমনলি ইউজড আপনার পাইথনে, অলরেডি বিল্ট ইন, মানে কোথাও থেকে আপনার আপনার ইম্পোর্ট করা লাগবে না, আপনার বানানোও লাগবে না। আপনি চাইলে কোনো কিছুকে রিভার্স করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে পাওয়ার বসাতে পারেন। আপনার প্রত্যেকটা জিনিস নিজে নিজে ট্রাই করে চেষ্টা করবেন। আপনি চাইলে কোনো কিছুকে সর্ট করতে পারেন, যেমন আমি এই যে এই এক্সাম্পলটা দেখাই, সর্ট। এখানে যে যেটা আছে, এখানে আছে 3 1 2, ঠিক আছে? 3 1 2, কিন্তু এটাকে যদি সর্ট করি মানে হবে কি, ছোট থেকে বড় হয়ে যাবে, তখন আউটপুটটা আসবে 1 2 3। ঠিক আছে, আউটপুটটা আসবে 1 2 3। তো এই ফাংশনটাও কিন্তু বিল্ট ইন, সরি, এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন, মানে পাইথনে অলরেডি আছে। কিন্তু আমরা চাইলে ফাংশনকে ডিফাইনও করতে পারি, চাইলে নিজেদের নামে ফাংশন বানাতে পারি, বা নিজেদের যেই অপারেশনটা করা দরকার ওই অপারেশনের জন্য নিজেরা কাস্টমাইজ কিছু ফাংশন আমরা বানাতে পারবো। ফাংশন মূলত কি? ফাংশন কথাটার অর্থ হচ্ছে কাজ। এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট রানস অনলি ওয়েন ইট ইজ কল্ড। মানে ফাংশন হচ্ছে একটা কোডের একটা ব্লক বা একটা কোডের একটা অংশ। আমরা যখন একে কল করব তখনই এ কাজ করা শুরু করবে, ঠিক আছে? যেমন দেখেন, আমরা চাইলে কোন একটা ফাংশনকে ডিফাইন করতে পারি ডেফ দিয়ে। ডেফ মানে হচ্ছে ডিফাইন। আর ওটার নাম ধরে আমরা কল করতে পারি যদি আমরা এটাকে ব্যবহার করতে চাই। ফর এক্সাম্পল, আমি এখানে কোডটা পেস্ট করি, এরপরে দেখেন আর এখানে কি কি হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে চিন্তা করবো। দেখেন, আমি এখানে একটা ফাংশনকে ডিফাইন করছি, ফাংশনটার নাম কি? অ্যাড। অ্যাড নামে একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? এই অ্যাড ফাংশনে এখানে ভ্যালু যেটা থাকবে সেটা একও হতে পারে। আচ্ছা, আরো একটু সহজ করে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আমি এটা দিই, এটা বুঝতে পারবেন। যেমন গ্রিট। গ্রিট নামে আমি একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? এই ফাংশনটা মূলত করবে কি এটা বোঝানোর জন্য আমি এখানে একটা কোলন চিহ্ন দিচ্ছি, আর এখানে স্পেস দিলে দেখবেন যে এখানে একটা ইন্ডেন্ট স্পেস তৈরি হয়ে গেছে, তার মানে এটা এটার আন্ডারে আছে, ঠিক আছে? আমি বললাম যে এখানে প্রিন্ট প্রিন্ট করবে যে হ্যালো নেম, আর এখানে যা দিবে সেটাকে নেম হিসেবে ইনপুট করবে। আপনারা কি এই কোডটা বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আমি একটা ফাংশনকে ডিফাইন করেছি, ফাংশনটার নাম গ্রিড। এখন একটা ফাংশনের ভিতরে তো আসলে একটা ভ্যালু দিয়ে দেয়। ফর এক্সাম্পল, আমি একটা প্রিন্ট ফাংশন নিচ্ছি, ঠিক আছে? এই প্রিন্ট ফাংশনের এখানে তো কোন একটা ভ্যালু থাকবে, তাই তো? অথবা আমি একটা লেন ফাংশন নিচ্ছি, এখানে একটা ভ্যালু থাকবে। আমি করলাম কি, বললাম যে এই ফাংশনটার ভিতরে আমি যে ফাংশনটা ডিফাইন করছি এই ফাংশনটার নাম এটা, আর এখানে যা দেওয়া থাকবে এইটার নাম হচ্ছে নেম হিসেবে আপাতত কনসিডার করে। এটা একটা ভ্যারিয়েবল, মানে যা ইনপুট করবে ওটাও নেম ভ্যারিয়েবল মানে কনসিডার করবে। তারপরে আমরা বলবো যে নেম যেটা আছে সেটাকে হ্যালো দিয়ে তারপরে ইন্ট্রোডিউস করো, ঠিক আছে? এখন আমি পরবর্তীতে যদি এই ফাংশনটাকে ব্যবহার করি, আমি বললাম যে গ্রিট নামে একটা ফাংশন, ঠিক আছে? আমি এখানে নাম দিলাম, ফর এক্সাম্পল একজনের নাম এখান থেকে নেই, আহিদ, ঠিক আছে? আমি যদি এটাকে রান করি, এখানে আসবে হ্যালো আহিদ, ঠিক আছে? আমি যদি এটাকে ডিফাইন না করতাম তাহলে গ্রিড ফাংশনটা কিন্তু কাজ করতো না। এরর, তানভীর গ্রিড ইজ নট ডিফাইন্ড। তানভীর ওই জি। রাত 11টা হচ্ছে বেজে গেছে, তো আমি একটু বাচ্চা নিয়ে শুয়ে পড়বো আর কি। ছোট মানুষ তো, ওরা ঘুমানোর সময়। এমনিতে কি আজকে এই পর্যন্ত কি রাখা যায়? আমরা রেকর্ড রেখে দিলাম, এখান থেকে না হয় পরবর্তী সেশনটা কন্টিনিউ করেন কালকে আবার। জি স্যার, কিন্তু স্যার আসলে আমাদের কন্টেন্ট আসলে অনেক তো, হ্যাঁ, আর হ্যাঁ, কোনো হ্যাঁ। জিনিস না, স্যার এমনি আসলে মানে ফুল কন্টেন্ট কাভার করা এমনি তো হয় না আমাদের, কাভার করতেই হবে এরকম। আপনি কম্পালশন নিয়েন না ভিতরে, যতটুকু পারা যায়। আর আর 3টা লেকচারে শেষ করে দিলেই হবে ইনশাল্লাহ। জি স্যার, আবার স্যার সবগুলো যদি স্যার আর একসাথে এগুলো এত বোঝানো যায় এত এত তাহলে দেখা বড় যাবে লোড দিলে পারবেও না সবাই আসলে, বুঝছেন? জি স্যার। তো আমরা কি রাখবো তাহলে, নাকি আর একটু কন্টিনিউ জি করতে স্যার, জি স্যার, চাচ্ছেন? জি স্যার, আজকে আমরা রাখতে পারি। একটা মিনিট। হ্যাঁ, হ্যালো। জি তো স্যার, জি স্যার। ওই ছোট বাচ্চা মানুষ তো, তো আমি তাহলে একটু লিভ নিতাম আর কি, বুঝছেন? আর যদি আপনারা আচ্ছা মনে স্যার। করেন যে আপনারা কন্টিনিউ করতে পারেন, আপনারা ক্লোজ করে দিয়েন, আমি তাহলে একটু মিউট করে দিয়ে ওখানে ওদেরকে অ্যাটেন্ড করি, এটাও হতে পারে আর কি। আপনারা তাহলে স্যার আমি এই যে বাকি যে কয়টা স্লাইড আছে আমি স্যার যদি দেখিয়ে দেই তাহলে স্যার পরবর্তী ক্লাসটা
পড়তে ভালো আরো হবে। সুবিধা হতো, মানে আচ্ছা আচ্ছা, কন্টেন্টটা ঠিক কভার আছে, থাকতো। তাহলে তো আমি আপনি আমি তাহলে এই এখন আমি একটু মানে মিউট করে আমি একটু আওয়ে চলে যাচ্ছি আর কি। তো আপনি আপনার মতো করে অন্যদের সাথে কথা বলে করে ফেলেন, সেশন কমপ্লিট করে ফেলেন আর কি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা যেখানটাতে ছিলাম, আমরা যে গ্রিড ফাংশনটা ব্যবহার করছিলাম, আপনারা কি কানেক্টেড আছেন? হ্যাঁ, আছে আছি। ভাই। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের আসলে কন্টেন্ট অনেক বেশি তো, আর জিনিসটা আসলে খুব সময় নিয়ে শিখতে হয়। যারা আসলে প্রোগ্রামিং শেখে তারা দেখা যায় যে 6 মাস, 1 বছর, 2 বছর ধরে ধরে একটা ল্যাঙ্গুয়েজ শেখে, ওটার মাস্টারি করে। তো আমরা আসলে একটা কোর্সের থ্রুতে আসলে সব জিনিস যদি কভার করতে চাই, দেখা যায় যে একটা কমপ্লেইন আসে। আমি আপনাদের গুগল ফর্মে কমপ্লেইন বক্সটা চেক করেছিলাম। অনেকে বলছিলেন যে ক্লাসে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সব জিনিস শেখানো হয়, কিন্তু আসলে তো আমরা যদি স্লোলি স্লোলি শেখাই, তাহলে হবে কি প্রত্যেকটা জিনিস আমরা কভার করতে পারবো না। আপনাদের সামনে সেমিস্টার আছে, তো আমরা আসলে যতটুকু পারি, যতটুকু আপনাদের একজন বিবি স্টুডেন্ট হিসেবে শেখা দরকার, সেটা আমরা শিখিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, আমরা গ্রিড ফাংশনটা ব্যবহার করতে পারবো না যদি না আমরা এটাকে ডিফাইন করি। তো আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা কি করব, ডেফ দিয়ে আমরা ফাংশনটা আগে ডিফাইন করি গ্রিড। এখন এর ভিতরে যা থাকবে সেটাকে আমি বলবো যে একটা ভ্যারিয়েবল। তো নেম নামে একটা ভ্যারিয়েবল আমি বানালাম। এই নেম ভ্যারিয়েবলটা আমি কেন বানালাম, যাতে আমি এটার ভিতরে আবার ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমি বলবো যে প্রিন্ট করবা হ্যালো, তারপর যা আসবে সেই নামটা, ঠিক আছে? তাহলে হ্যালো আহিদ এভাবে আসছে। তো এভাবে আমরা একটা ফাংশনকে চাইলে ডিফাইন করতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এখন অপারেটর করতে পারি। এখানে যে একটা ভ্যারিয়েবল থাকবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে একাধিক ভ্যারিয়েবল রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি আরেকটা ফাংশন দেই, যে ডিফ অ্যাড অ্যাড নামে একটা ফাংশন, মানে ঠিক আছে, আমি বলবো যে প্রথম সংখ্যা ধরেন যে আমি বললাম যে ফার্স্ট, আর দ্বিতীয় সংখ্যাকে আমি বললাম সেকেন্ড, ঠিক আছে? এখন কোলন দিয়ে আমি এর ভিতরের কাজটা করছি। আমি বললাম যে প্রিন্ট করবে ফার্স্ট প্লাস সেকেন্ড কে, ঠিক আছে? এখন এখানে একটা কাজ আছে। ফর এক্সাম্পল, আমি আগে প্রিন্ট করে দেখি, অ্যাড করো 7 আর 5 কে। এখানে আউটপুট আসবে কি, আমরা রান করে দেখি, 12। তা এখানে যে 7 দিয়েছি, 7 মানে কি, এটা ফার্স্ট ভ্যারিয়েবলে চলে গিয়েছে। 5 দিয়েছি, 5 মানে কি, এটা ওই সেকেন্ড ভ্যারিয়েবলে চলে গিয়েছে। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা ফার্স্ট এখানে আসছে, সেকেন্ড যেটা আছে সেটা সেকেন্ড এখানে আসছে, তারপরে সেই ভ্যারিয়েবলটা এখানে ব্যবহার হচ্ছে। তো তো আমার এখানে 7 আর 5 এই দুটো যোগ হয়ে প্রিন্ট হচ্ছে, যেহেতু এই প্রিন্ট ফাংশনটা এই ভ্যারিয়েবলের ভিতরেই ছিল, সেটা প্রিন্ট হচ্ছে 12। তো এইভাবে চাইলে আমরা একটা ফাংশনকে ডিফাইন করতে আমি পারি ডেফ এর মাধ্যমে। জি। আচ্ছা, ওই স্লাইডটা যদি একটু যাইতে ভালো হতো। আচ্ছা, এই প্রিন্টের হ্যাঁ আগে হ্যাঁ, এই গ্যাপ তো slide। রাখার এই যে এখানে প্রিন্টের আগে গ্যাপ কেন, হ্যাঁ হ্যাঁ। এই প্রিন্টটা হচ্ছে আমার এর ভিতরের, এই প্রিন্টের এরিয়াটা হচ্ছে, আমরা এই গ্যাপটা আসলে রাখি কখন, গ্যাপটা অটোমেটিকলি আসে। আমরা যদি এই গ্যাপটা না দিই তাহলে কোডটা কাজ করবে না। একটা আছে লোকাল, একটা আছে গ্লোবাল। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন। মানে আমরা এটাকে একটা ছোট ঘর বানাতে পারি। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা বড় ঘর আছে, এই বড় ঘরের ভিতরে আর একটা ছোট ঘর, তো এই পুরোটা হচ্ছে একটা বড় ঘর। এই বড় ঘরের ভিতরে আমরা একটা ছোট একটা ঘর বানালাম, ঠিক আছে? এখন এই যে প্রিন্ট ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে এই ঘরের ভিতরে। এর জন্য এইটার এখানে একটা স্পেস আছে। স্পেসটা না থাকলে পাইথন আলাদা করে বুঝতো না যে এটা আসলে এর ভিতরে। এখানে একটা কোলন দেওয়া আছে, পাশাপাশি এর একটা স্পেস দেওয়া আছে। স্পেসটা অটোমেটিকলি আসে, দেখেন। মানে যে কোনো কোড এডিটরে আপনি অটোমেটিকলি পাবেন, স্পেসটা অটোমেটিকলি আসে। আর একটা বিষয়, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল। মানে কোনটা লোকাল ভ্যারিয়েবল, কোনটা গ্লোবাল ভ্যারিয়েবল। যেমন দেখেন, এই যে ফার্স্ট যেটা আছে, এই ফার্স্ট ভ্যারিয়েবলটা কিন্তু এটার ভিতরেই ডিফাইন করা, ফার্স্ট ভ্যারিয়েবল কিন্তু অন্য কোথাও ডিফাইন করা নাই, ঠিক আছে? আমি যদি এখানে প্রিন্ট করি যে, ফর এক্সাম্পল এখানে দিই প্রিন্ট, আমি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করছি ফার্স্ট, এটা কিন্তু ধরতে পারবে না যে ফার্স্ট কোথায়, ফার্স্ট তো কোথাও ডিফাইন করা হয়নি। কিন্তু ফার্স্ট তো আমি কোথাও ডিফাইন করছি, কিন্তু ফার্স্টে ডিফাইন করছি এই ঘরের ভিতরে, অন্য কোথাও কিন্তু আমি ডিফাইন করিনি। তো এটা কিন্তু আপনার লোকাল, মানে এর ভিতরে। আবার আমি যদি এখানে ধরেন একটা উদাহরণ দিই, এখানে একটা কোড আছে, এই কোড দিয়ে উদাহরণ দিই। ধরেন এখানে একটা দিই, একটা ডিফাইন করি, ডিফাইন।
আমি একটা ফাংশন বানাই, যেমন লোকাল, না ধরেন বরিশাল নামে একটা ফাংশন বানাই, ঠিক আছে। এখানে আমি একটা, এখানে যা থাকবে সেটাকে আমি এক্স হিসেবে ধরছি, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এক্স ইজ ইকাল টু, আচ্ছা এক্স তো ইনপুট আকারে আছে, ওয়াই ইজ ইকাল টু 5 যোগ এক্স, তারপরে আমি বলবো যে প্রিন্ট করো ওয়াই কে। আর এখানে আমি আলাদা করে ডিফাইন করছি ওয়াই হচ্ছে তোমার 15, তাহলে প্রিন্ট করো ওয়াই কে। আচ্ছা, এই প্রিন্ট যে আমি করব ওয়াই, বলেন তো এই ওয়াইটা কোনটার মান নেবে? এইটার মান নেবে নাকি এইটার মান নেবে? এই মানটা নেবে। 15 পরেরটা। 15 নেবে, 15। কারণ এটা হচ্ছে বাহিরে। যেটা বাহিরে সেটা মানটাও নেবে বাহিরেরটা, যেটা গ্লোবাল সেটা মানটাও নেবে গ্লোবালেরটা। আর যেটা লোকাল, ওয়াই কিন্তু এখানে আলাদাভাবে ডিফাইন। যদি এই ফাংশনের ভিতরে ওয়াই নিয়ে কোনো কাজ হয়, তাহলে দেখা যাবে কি ও ভিতরের ওয়াইটা নিয়ে কাজ করবে, ও বাহিরটা দেখবে না, ওটা লোকাল। আর যেটা বাহিরে সেটা বাহিরেরটাই দেখবে, ওটা হচ্ছে গ্লোবাল। আচ্ছা, এই স্লাইডে কভার করা আছে। আচ্ছা, আমরা পাইথনের কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরির কথা একটু আগে জেনেছিলাম, যে কোন কোন লাইব্রেরি আমরা ইম্পোর্ট করতে পারি। যেমন এখানে আমরা যে কয়েকটা নাম দিয়েছিলাম, যে আমরা ম্যাথ ইম্পোর্ট করতে পারি, অ্যারে ইম্পোর্ট করতে পারি, আমরা নামপাই নিয়ে ইম্পোর্ট করে অ্যারে বানানো দেখেছি। তো কিছু ফাংশন থাকে বিল্ট ইন, আবার কিছু ফাংশন থাকে যে আমরা তৈরি করে আনবো, এইভাবে ডেফ দিয়ে তৈরি করব, অথবা আমরা ইম্পোর্ট করব অন্য কেউ এই জিনিসটা। দেখা যায় যে আমরা যখন কোনো ম্যাথ ফাংশনটা মানে ম্যাথ লাইব্রেরিটা ইম্পোর্ট করি, সেইটার ফাইলটা যদি আমরা কোনোদিন দেখি, সেখানে দেখবেন যে একইভাবে বলা আছে যে অ্যারে নামে একটা ফাংশন ও ডিফাইন করে বানাই আনছে। তো আমরা ওই জিনিসটাকে এখানে ইম্পোর্ট করতেছি, আমরা আবার অ্যারে নতুন করে ডিফাইন করতেছি না। মানে কেউ একজন ডিফাইন করে একটা ফাইল তৈরি করে রাখছে, ওই ফাইলটা আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করতেছি, তার কোডটাকে আমরা রিইউজ করতেছি কাজের সুবিধার্থে। আচ্ছা, তো এরকম কিছু মডিউলের কথা আমরা জেনেছি। তো এরকম কিছু কমন মডিউল আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যেমন ম্যাথ মডিউল আছে, যেখানে আমরা ম্যাথের কিছু ফাংশন পাবো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটু চ্যাট জিটিপির কাছে যাই, আমি এখানে আহ, লিখলাম যে ম্যাথ মডিউল ফাংশনস ইন পাইথন। এখানে মডিউলের নামটা লিখলাম, তারপর বললাম যে এই মডিউলের ফাংশন কি কি আছে পাইথনে। তাহলে ও ফাংশন গুলো দেখিয়ে দেবে যে ম্যাথ থাকলে আমি আসলে কি কি ব্যবহার করতে পারি। তাহলে এই যে দেখেন, ম্যাথে আপনি ম্যাথ ডট স্কোয়ার রুট এটা করতে পারেন। এই ম্যাথ ডট স্কোয়ার রুট এই ফাংশনটা কিন্তু আমরা ব্যবহার করেছি। ম্যাথ ডট পাও মানে পাওয়ার, এইটাও ব্যবহার করতে পারবেন। এই যে সেল, ফ্লোর, ট্যাপস, আপনারা চাইলে এই যে সাইন, কস, ট্যান, এই ফাংশন গুলো ব্যবহার করতে পারবেন যদি আপনি ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করেন। পাশাপাশি এই যে ডেট এন্ড টাইম, ডেট টাইম, এইটা যদি আপনি ইম্পোর্ট করেন, তাহলে আপনি কোন কোন ফাংশন গুলো ব্যবহার করতে পারবেন। এরকম অনেক ফাংশন আছে। এটা স্লো করতেছে, দেখেন। ডেট এন্ড টাইম নাও, এটা যদি আপনি দেন তাহলে কি হবে, বর্তমান সময়টা দেখাবে। ফর এক্সাম্পল আমি এখন চেষ্টা করে দেখি, ঠিক আছে। ডেট টাইম আমি এখন ইম্পোর্ট করলাম, ডেট টাইম। এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি এই ফাংশনটা, ঠিক আছে। চেষ্টা করে দেখি, তাহলে দেখেন বর্তমান সময়টা আসলো। আমি যদি ডেট টাইম এটা যদি ইম্পোর্ট না করতাম, তাহলে কিন্তু এই ফাংশনটা কাজ করতো না, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ম্যাথ মডিউল আপনি ইম্পোর্ট করতে পারেন, ডেট টাইম ইম্পোর্ট করতে পারেন। র্যান্ডম, আচ্ছা এই র্যান্ডম মডিউল দ্বারা আসলে কি হয় জানেন? র্যান্ডম নাম্বার জেনারেট করা হয়। যেমন আপনি অনেক সময় অনেক গেম খেলেছেন, গেমের মধ্যে কিন্তু র্যান্ডম অনেক নাম্বার জেনারেট করা লাগে। ফর এক্সাম্পল আপনি একটা চেস গেম খেলেছেন, সেখানে আবার অথবা ধরেন লুডো গেম খেলেছেন, একদম খুব কমন এক্সাম্পল। লুডোতে আপনারা যখন ছক্কা চালেন, তখন কি র্যান্ডম র্যান্ডম নাম্বার আসে না? কখনো 6 পরে, কখনো 5 পরে, কখনো 4 পরে পরে। তো এই র্যান্ডম নাম্বার গুলো জেনারেট করার জন্য আলাদা একটা মডিউল ইম্পোর্ট করা লাগে, সেটা হচ্ছে র্যান্ডম। তো আমরা গেম বানানোর ক্ষেত্রে এই র্যান্ডম মডিউলটা ইম্পোর্ট করি, তখন আমাদের এইভাবে লিখতে হয় যে ইম্পোর্ট র্যান্ডম। তারপর গেমের যেইখানে আমরা র্যান্ডম নাম্বার চাই, সেখানে আমাদের ওই ফাংশনটা ব্যবহার করে র্যান্ডম র্যান্ডম নাম্বার আনা লাগে। মানে চাল দিলে কখনো 6 আসবে, কখনো 5 আসবে, কখনো 3 আসবে। আবার একটা রেঞ্জও সেট করে আমরা দিতে পারি যে 6-এর বেশি যাতে না হয়, আবার শূন্যও যাতে না হয়। আচ্ছা ঠিক আছে। তো আমাদের স্কোপ রুল এই সম্পর্কে আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমরা চাইলে গ্লোবাল একটা স্কোপ তৈরি করতে পারি, আর একটা হচ্ছে লোকাল একটা স্কোপ তৈরি করতে পারি। ফর এক্সাম্পল একটা ফাংশনকে যদি আমি একটা, সরি, একটা ভ্যারিয়েবলকে যদি আমি একটা
ফাংশনের ভিতরে ডিফাইন করি, তাহলে ওই ভ্যারিয়েবলটা কিন্তু ওই ফাংশনের ভিতরেই কাজ করবে লোকাল হিসাবে। ঠিক আছে? আর আমি যদি বাহিরে সেট করি তাহলে ওটা গ্লোবাল হিসেবে কাজ করে, মানে ওটা চাইলে যে কোনো জায়গায় কল করতে পারবে। ফর এক্সাম্পল এই যে এই উদাহরণটা আপনি দেখেন, এখানে মূলত হচ্ছে কি, ঠিক আছে, আমরা ফার্স্টে এক্স এর একটা ভ্যালু ডিক্লেয়ার করেছি 10। এটা কি আমরা গ্লোবালি ডিক্লেয়ার করেছি নাকি লোকালি ডিক্লেয়ার করেছি, আপনাদের কি মনে হয়? গ্লোবালি। গ্লোবাল। গ্লোবালি, মানে এটা বাইরে ডিফাইন করছি, তো বাইরে থেকে যেখানে কল করুক এক্স এর ভ্যালু এটাই। ঠিক আছে? আবার এখানে আমি একটা ফাংশন বানিয়েছি ফাঙ্ক নামে, ফাংশনের সংক্ষিপ্ত রূপ। এখানে আমি এক্স এর একটা ভ্যালু ডিফাইন করেছি, এটা কি লোকাল নাকি গ্লোবাল? লোকাল। লোকাল। এটা হচ্ছে লোকাল। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল। এই ফাংশনের কাজ হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল এক্স ডিফাইন করা আছে, সেই সেই এক্সটাকে আমি এবার প্রিন্ট করব। তো আমি যখন প্রিন্ট এক্স যখন দিচ্ছি, তখন কোনটা ডিক্লেয়ার হবে, বাইরেরটা নাকি ভিতরেরটা? বাইরেরটা। 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 ঠিক আছে, তখন বাইরেরটা হবে। কিন্তু আমি যখন এখানে বলছি মানে যে ফাংশনটা আমি ডিফাইন করেছি, তখন হবে কি, এই কোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এই ব্লক অফ কোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেখানে বলা আছে যে আমার এক্স প্রিন্ট করতে হবে। আর এক্স কি, এক্স হচ্ছে আমার 5, তখনও 5টাকে প্রিন্ট করবে। তখন কিন্তু এক্স এর মান আর 10 হচ্ছে না। তো একটা হচ্ছে লোকাল স্কোপ, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। তো আমি যদি ফাংশনের, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি কোনো ফাংশনের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করি, ডিক্লেয়ার করি, তাহলে ওটা ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, বাইরে আর কাজ করবে না। একটা মিনিট। আমি যদি কোনো ফাংশনের ভিতরে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে ওটা ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, বাইরে কাজ করবে না। বাইরে যদি আমি কাজ করাতে নিয়ে যাই, তখন বলবে যে আমি তোকে চিনি না। ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে ওয়াই ইজ ইকাল টু, আচ্ছা এক্স ইজ ইকাল এক্স, এটা না দিই, ঠিক আছে, আমি এখানে এখানে বললাম যে প্রিন্ট করো এক্স কে। এখনো বলবে যে এক্স কে তো আমি চিনি না, এক্স কে তো আপনি কোনোদিন ডিফাইন করেননি। কারণ কি, আমি গ্লোবালি কল করতেছি। কিন্তু আমি যদি কোনো ফাংশনকে লোকালি ডিফাইন করে থাকি, তাহলে ওটাকে আমার কলও করতে হবে লোকালি। ঠিক আছে? এখনো এক্স কে চিনবে। এখন এই কোডটা অ্যাক্টিভেট হবে, আর এই কোডের ভিতরে এক্স কে প্রিন্ট করতে বলেছে। এক্স এর মান হচ্ছে 5, এটা অলরেডি ডিফাইন্ড। তো এক্স কেও ঠিকভাবে প্রিন্ট করতে পারবে। তো আরেকটা বিষয়, আপনারা যে এই যে এইটা এটা হলে আজকে আমাদের ক্লাস শেষ। আপনারা চাইলে ডিফল্ট প্যারামিটার সেট করতে পারেন। ডিফল্ট প্যারামিটার মানে কি, একদম সোজা ভাষায় বললে, যদি কোনো ভ্যালু না দিয়ে দেয় ফাংশনে, যেমন আমরা কি দেখলাম, যে একটা ফাংশন, ফর ফর এক্সাম্পল একটা বিল্ট ইন ফাংশন প্রিন্ট, এর ভিতরে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম হ্যালো, তাহলে প্রিন্ট হবে কি, হ্যালো প্রিন্ট হবে, তাই তো? এখন ধরেন আমি একটা ফাংশন বানাই, যে ডেফ, আমি একটা ফাংশন বানাই, কারোর নাম দিয়ে ফাংশন বানাই। ফর এক্সাম্পল আমি এখানে নিলাম হাসিবুল, ঠিক আছে, এই হাসিবুল নামটা নিয়ে আমি একটা ফাংশন বানাই। ঠিক আছে? এখন আমি বলবো যে প্রিন্ট, আমি এখানে এখানে বললাম যে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, ফর এক্সাম্পল এখানে নেম, ঠিক আছে, এরপর বললাম যে হাসিবুল ইজ, ধরেন তার সাথে দেখা করছি, মিটস অমুক, যার নাম দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে আমি যদি কোনোদিনও এখানে প্রিন্ট করি, সরি প্রিন্ট না, আমি যদি এখানে হাসিবুল এটাকে কল করি, তারপরে যদি এখানে একটা নেম দিয়ে দিই, ফর এক্সাম্পল মুসা, ঠিক আছে, তাহলে কি আসবে? আচ্ছা এখানে এখানে যেহেতু স্ট্রিং দিয়েছি, এখানে বলছে যে মুসা ইজ নট ডিফাইন্ড। আমি যখন এই যে কোটেশন গুলো দেই নাই, তখন বুঝেছে যে মুসা হয়তো কোনো ভ্যারিয়েবল। কিন্তু আমি যদি এখানে কোটেশন দিয়ে দিই, তাহলে স্ট্রিং হিসাবে আসবে। ঠিক আছে? তাহলে হাসিবুল মিটস মুসা এটা আসবে। একটা মিনিট। হাসিবুল মিটস মুসা এটা আসছে, মানে তার সাথে সে দেখা করেছে। ঠিক আছে? এখন ধরেন এখানে কোনো কিছু না না দিয়ে যদি থাকে, তাহলে প্রিন্ট হিসেবে আসবে কি, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে, ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় আপনারা কোনো ওয়েবসাইট ব্যবহার করেছেন, যেখানে আপনি একটা ইউজার নেম দিচ্ছেন, আপনি যখন ওখানে লগ ইন করছেন, তখন আপনাকে আপনার নাম ধরে ডাকছে যে ওয়েলকাম অমুক। কিন্তু আপনি যদি কোনো অ্যাকাউন্টে লগ ইন না করেন বা কোনো নাম যদি এন্টার না করেন, তখন আপনাকে ডাকছে গেস্ট হিসাবে, যে ওয়েলকাম গেস্ট। আপনার কি এমনটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক আছে। তো
মনে করেন আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি যেখানে গ্রিটিং থাকবে, ঠিক আছে? আমরা তো এর আগে কি করতাম, আমরা এই যে এভাবে এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিতাম, এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিতাম, তারপর বলতাম যে এটাকে হ্যালো বলে ওই ভ্যারিয়েবলে যা দিয়েছে সেটাকে তুমি আলাদা করে দেখাও। তাহলে আমি এভাবে বলতে পারি যে গ্রিট, গ্রিট এখানে নাম দিলাম যে আবু, ঠিক আছে? তাহলে আবুকে গ্রিট করবে, বলবে হ্যালো আবু, ঠিক আছে? কিন্তু আমি যদি কোনো কিছু না দিয়ে দিই তাহলে কি দেখাবে? ইরর দেখাবে। কিন্তু আমি চাচ্ছি যে ইরর না দেখে এখানে একটা নির্দিষ্ট মান দেখাক, তাহলে সেক্ষেত্রে এই নির্দিষ্ট মানটা এখানে আমার দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল এই নির্দিষ্ট মানটা হচ্ছে গেস্ট। তো এখন যদি আমি কোনো নাম দিয়ে দিই, নাম তো এমনিতেই দেখাবে, কিন্তু আমি যদি কোনো নাম না দেই তাহলে এই যে যে মানটা আমি ডিফাইন করে আসছি, মানে এটা অলরেডি ডিফাইন করা আছে, এটা কিন্তু খালি না। তো ওই গেস্ট নামটা দেখাবে। এখানে যদি আমি অন্য কোনো নাম দেখাতাম তাহলে আসতো হ্যালো ভাইয়া, ঠিক আছে? তো আমরা চাইলে এইভাবে ডিফল্ট প্যারামিটার সেট করে দিতে পারি। ডিফল্ট প্যারামিটার হচ্ছে যদি এই ভ্যালুটা এন্টার না করে সেক্ষেত্রে কোন ভ্যালুটা শো করবে, ঠিক আছে? তো আমরা চাইলে এভাবে একটা ডিফল্ট প্যারামিটার সেট করতে পারি। ইফ ইফ নো ভ্যালু ইজ পাসড, যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে, দ্য ডিফল্ট ইজ ইউজ, তাহলে এই যে ডিফল্ট যে ভ্যালুটা অলরেডি দেওয়া আছে ওই ভ্যালুটাই আমরা ইউজ করি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, আমরা শিখলাম যে অ্যারে কি, অ্যারে কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিভাবে একটা এক্সিস্টিং ডেটা, ফর এক্সাম্পল একটা লিস্ট থেকে আমরা অ্যারে বানাতে পারি, অ্যারের কিছু অ্যাট্রিবিউট গুণাগুণ আছে, যেমন অ্যারের শেপ থাকতে পারে, অ্যারের ডেটা টাইপ থাকতে পারে, অ্যারের সাইজ থাকতে পারে, সেগুলো আমরা কিভাবে বের করব। অ্যারের কিছু অপারেটর আছে, মানে অ্যারে নিয়ে আমরা কিভাবে যোগ বিয়োগ করতে পারি। তো লিস্ট দিয়ে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি না, কিন্তু অ্যারে নিয়ে আমরা ম্যাট্রিক্সের মতো যোগ বিয়োগ করতে পারি, সেগুলো আমরা দেখেছি। আচ্ছা, অ্যারের কিছু অপারেটর হিসেবে আমরা এটাও দেখেছি যে কিভাবে ইন্ডেক্সিং করতে হয়, কিভাবে স্লাইসিং করতে হয়। ইন্ডেক্সিং মানে হচ্ছে নির্দিষ্ট একটা জিনিসকে আমি বের করে দেখাবো অ্যারে থেকে, আর স্লাইসিং মানে হচ্ছে এইটা থেকে এইটা একটা রেঞ্জ সেট করে দেবো যে এখান থেকে এখানে যা যা ভ্যালু আছে ওগুলো আমাকে দেখাও। আমরা কিছু বিল্ট ইন ফাংশন সম্পর্কে শিখেছি। আমরা এখানে কিছু বিল্ট ইন ফাংশনের লিস্ট দিয়েছি, সবগুলো হয়তো আমরা দেখাইনি, কিন্তু আপনারা দেখলে বুঝবেন যে কোনটার কাজ আসলে কি। মোটামুটি অনেকগুলো জিনিস আমরা এখানে কভার করেছি, মিনিমাম, ম্যাক্সিমাম, সামেশনটা দেখায়নি, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সামেশনের ভিতরে আমরা যদি কোনো একটা লিস্ট দিয়ে দিই তাহলে সব জিনিসগুলোকে ও যোগ করে তারপরে দেখাবে। আচ্ছা, এরপর আমরা ফাংশন সম্পর্কে শিখেছি যে একটা ফাংশনকে কিভাবে ডিফাইন করতে হয়, আর ডিফাইন করার পরে সেটাকে কিভাবে ইউজ করতে হয়। যেমন এই লাস্টে আমরা দেখছিলাম যে গ্রিট নামে একটা ফাংশন আমরা বানিয়েছি, সেখানে আমরা কিভাবে এই ফাংশনটা বানিয়ে সেটাকে আমরা পরবর্তীতে কল করে ইউজ করেছি। ঠিক আছে? আমরা পাইথনে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি সম্পর্কে শিখেছি। এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি এই যে নামপাই, এই নামপাই মডিউলের আমরা ব্যবহার আমরা শিখেছি, যে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমরা ইম্পোর্ট ম্যাথ করে ম্যাথকে ইম্পোর্ট করতে পারি। আমরা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার ক্ষেত্রে ওএস ইম্পোর্ট করি, যদি আমরা অপারেটিং সিস্টেমের কোনো কাজ এখনো দেখাইনি। আমরা নেটওয়ার্কিং নিয়েও কাজ কাজ করতে পারি। যারা হ্যাকিং করে লিনাক্সে, তারাও মনে করেন যে অনেকগুলো মডিউল ইম্পোর্ট করে তারপর অনেকগুলো ফাংশন ব্যবহার করে। সেক্ষেত্রেও আলাদা আলাদা কিছু মডিউল আছে, নেটওয়ার্ক সংক্রান্ত কিছু মডিউল আছে, সেগুলো আপনারা ইম্পোর্ট করতে পারেন। আমরা আরেকটা মডিউলের একটা ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে ডেট টাইম। তো এরকম আপনারা কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি আপনারা ইনক্লুড করতে পারেন। আমরা স্কোপ রুল সংক্রান্ত ব্যাপারগুলো শিখেছি, যে কোন জিনিসটা গ্লোবাল হয় আর কোন জিনিসটা আপনার লোকাল হয়। যদি কোনো জিনিস আমরা লোকালি ডিফাইন করি তাহলে সেটার কাজ আমরা লোকালি করতে পারবো, আর কোনো জিনিস যদি আমরা গ্লোবালি ডিফাইন করি তাহলে সেটার কাজও আমরা গ্লোবালি করতে পারবো। যেমন এখানে এক্সটা ডিফাইন করা আছে ফাংশনের ভিতরে, তার মানে এটা হচ্ছে লোকালি। আর এক্সটা এখানে বাইরে ডিফাইন করা আছে, তার মানে এটা হচ্ছে গ্লোবালি। যখন আমি গ্লোবালি এক্স কে কল করব তখন এই এক্সটা আসবে, আর যখন আমি লোকালি এক্স কে কল করব তখন এই ভ্যারিয়েবলটা আসবে। তো আমরা এখানে আরো একটু অতিরিক্ত জিনিস শিখেছি, সেটা হচ্ছে এই লিস্ট শিখেছি, যেটা আমাদের অন্য ক্লাসে শেখার কথা। কারণ লিস্ট না বুঝলে আপনি আসলে এই অ্যারেটা বুঝতেন না। আর আমরা নামপাইয়ের কিছু জিনিস শিখেছি, কিন্তু নামপাইয়ের আরো কিছু মেথড আছে, নামপাইয়ের আরো কিছু ব্যবহার আছে, অলরেডি আমাদের এটা কভার। যেমন অ্যারে থেকে আমরা এক্সিস্টিং ডেটা, এই যে নামপাই ব্যবহার করে এক্সিস্টিং ডেটা থেকে আমরা কিভাবে, আসলে এই সিলেবাসে অনেকগুলো জিনিস রিপিটেড, যেমন অ্যারে ফ্রম এক্সিস্টিং ডেটা, অ্যারে ফ্রম এক্সিস্টিং ডেটা নামপাই দিয়ে, এই জিনিসটা আমরা অলরেডি দেখেছি। অ্যারের অ্যাট্রিবিউট কিভাবে করতে হয় এটা আমরা অলরেডি শিখেছি, অপারেটর শিখেছি। নামপাইয়ের আরো কিছু মেথড আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আর আমরা লাস্ট ক্লাসে, আগামী ক্লাসে, মানে পাইথনের উপর লাস্ট ক্লাসে আমরা ডেটা অ্যানালিসিসের কিছু কাজ দেখবো পাইথনে। আর এর আগ পর্যন্ত আমরা এই এই জিনিসগুলো দেখেছি। তো এই ব্যাপারে আপনাদের আরো কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কাইন্ডলি কোশ্চেন করুন। আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেওয়ার চেষ্টা করে তারপর আমরা ক্লাসটা সমাপ্ত করবো আজকে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, তার মানে আমরা যেটাকে ডিফাইন করবো ওই নাম ধরে টাকা লাগবে, মানে ওই নামটাকে আমরা লাস্টে লিখবো। কোন নামটা? যেমন আমি এখানে গ্রিড। গ্রিড। হ্যাঁ, তাহলে যখন আমি ফাংশনটা ব্যবহার করবো তখন তো আমি গ্রিড নাম ধরেই রাখবো। আমি যদি এখানে একটা অন্য নাম দিই, যেমন হু 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 হু, এই একটা নাম দিই, ঠিক আছে, র্যান্ডম একটা নাম, তো আমার এই নাম ধরেই তো কল করা লাগবে সবসময়। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছেন। আপনাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু অলরেডি কোর্স বই দেওয়া আছে। এখানে আপনারা যদি দেখেন পাইথন ক্র্যাশ কোর্স, এটা আমি আলাদাভাবে দিয়েছি পার্সোনাল রেকমেন্ডেশন, কিন্তু ইন্ট্রো টু পাইথন এটা কিন্তু একটা রেকমেন্ডেড টেক্সট বুক। তারপরে আর একটা যে এই যে ডেটাবেস সিস্টেম কনসেপ্ট নামে একটা বই আছে, এই বইটাও কিন্তু আপনাদের সিলেবাসে ইনক্লুডেড, তো আপনারা এই বইটা পড়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে এক্সট্রা একটা বই দিয়েছিলাম বাংলায়, আপনারা যদি ইংলিশ না বোঝেন সেক্ষেত্রে আপনাদের আচ্ছা, এখানে একটা পাইথন চিট শিট আছে। আর আপনাদেরকে একটা বই আমি সাজেস্ট করেছিলাম, সেটা হচ্ছে ঝংকার মাহবুবের প্রোগ্রামিং 14 গোষ্ঠী। এছাড়া আরো আছে হাবলুদের জন্য প্রোগ্রামিং। এই বইগুলো পড়লে আসলে হবে কি, এই বইতে আসলে আপনার পাইথন এক্স্যাক্টলি শেখানো হয় নাই, এখানে আসলে আপনার সি প্রোগ্রামিং আর জাভা স্ক্রিপ্ট শেখানো হয়েছে, কিন্তু প্রোগ্রামিং আসলে একটা শিখলে আপনি আরেকটা সহজে শিখে ফেলতে পারবেন। তো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি কোনো জিনিসে কোথাও আটকে যান, অবশ্যই চ্যাট জিটিপি করবেন। আর ইউটিউবে গিয়ে যদি পাইথন কোর্স লিখে সার্চ করেন, অহরহ আপনি রিসোর্স পাবেন। পাইথন ফুল কোর্স আপনি বাংলাতেও পাবেন, ইংলিশেও পাবেন। যেমন একটা চ্যানেল আমি রিকমেন্ড করি, এই যে ব্রো কোড, এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এছাড়া আর একটা রিসোর্স আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হচ্ছে W3 স্কুলস। এখান থেকে আপনারা এই যে পাইথন, এখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট আপনারা প্র্যাকটিস করে করে শিখতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কাইন্ডলি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। স্যার সম্ভবত কানেক্টেড নেই, আমরা লিভ নিতে পারি। ঠিক আছে।